হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা তোমাদের কি আর আসবে নাকি এই কয়জনই? জি স্যার, আসবে স্যার। হ্যালো, হ্যাঁ, শুরু করি স্যার। হ্যালো, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দাদা, শুরু করতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের এই যে আমরা পড়াছিলাম যে রিলেটিভ ডেনসিটি, যেটা তো রিলেটিভ ডেনসিটির ডেফিনিশন, এটা ই ম্যাক্স মাইনাস ই, আর এখানে হচ্ছে যে তোমার ডিভাইড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো একজনে তোমার হচ্ছে যে প্রশ্ন করেছিল যে রিলেটিভ ডেনসিটি, যে রিলেটিভ কার রেসপেক্ট রিলেটিভ, সে কি আসো ওখানে? যে তোমার লাস্ট ক্লাসে কোশ্চেন করছিল, সে কি আসো? হ্যালো, আর ও মনে হয় নাই। নাই? তোমরা কয়জন আছো ক্লাসে বলো তো? শুধু 60। তুমি একা আছো? স্যার 60 জন আছে। এর রোল নম্বর 90। রোল আছো? তারপর 28 আছো? জি স্যার, আছি। 98 রোল নম্বর 3 নাই? 4 আছো? রোল নম্বর 5 আছো? জি কেউই স্যার, তো নাই। 75 স্যার। কত? 5 জি, রোল? জি স্যার। আচ্ছা, তারপরে 8 রোল আছে, 8 রোল জি নম্বর স্যার। 8। জি স্যার। আচ্ছা, তারপরে তোমার 11 আছে রোল? জি স্যার, আছি স্যার। 12?
জি স্যার আছি। 13 আছো? জি স্যার আছি। 16? ইয়েস স্যার, আছি স্যার। কই তুমি স্যার তোমাকে 98 আছে, 98 নাই? 98 নাই, তবে ও কিভাবে জয়েন করলো? আর তোমার 102 আছো, 102 তিন নাই আছো? জি স্যার, আছি স্যার। কত রোল? স্যার 102। 103 আছো? জি স্যার আছি। আচ্ছা, তোমরা রেসপন্স করো না কেন? রেসপন্স করতে হবে তো। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার আমি যেটা শুরু করেছি রিলেটিভ ডেনসিটি, যে তোমার যে কিসের রেসপেক্টে রিলেটিভ, এটা হচ্ছে যে তোমার আমরা নরমালি হচ্ছে যে যদি আমরা যদি বলি যে স্পেসিফিক গ্র্যাভিটি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের, যে আমি যদি স্পেসিফিক গ্র্যাভিটিকে জি দ্বারা ডিনোট করি, ঠিক আছে, জি এস দিয়ে ডিনোট করতেছি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি করতে আমরা কি জানি, যে তোমার ওই ম্যাটেরিয়ালের ডেনসিটি, যে রো, মানে যে ম্যাটেরিয়ালের আমার হচ্ছে যে ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি আমি বের করব, তাহলে সেটি ইকুয়াল আমরা জানি হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ডেনসিটি ডিভাইডেড বাই হচ্ছে ওয়াটারের ডেনসিটি। ঠিক আছে, এখন এই ওয়াটারের ডেনসিটি হচ্ছে যে আমার নোন, যে আমি জানি যে নোন একটা ডেনসিটির রেসপেক্টে আমি হচ্ছে যে তোমার তুলনা করতেছি, যে স্পেসিফিক গ্র্যাভিটির তাহলে মিনিংটা কি, যে তোমার ওই ওয়াটারের বা পানির রেসপেক্টে তোমার হচ্ছে যে ওই বস্তুটা, যে বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটি বের করবো, ওই বস্তুটা কতটুকু তোমার ভারী অথবা কতটুকু হালকা, তার মানে পানিতে ডুবে যাবে নাকি ভেসে থাকবে আর কি, এটা ইন্ডিকেট করে, তাই কিনা? ঠিক আছে, এখন এই পানির যে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা যখন বের করতেছি, এটা হচ্ছে যে আমাদের নোন, যে পানির ডেনসিটি হচ্ছে যে আমাদের নোন, আমরা জানি এটা, যে পানির ডেনসিটি কত হবে সেটা জানি, কিন্তু অন্য একটা ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে যে আননোন। যে দেখো এখানে কিন্তু নোন প্যারামিটার রেসপেক্টে আমার হচ্ছে যে এই আননোন যে ভ্যালু, এটা কিন্তু কম্পারিজন দুইটার আর কি ডেনসিটি রেশিও, বা এটাকে অনেক সময় তোমার হচ্ছে যে এটাকে স্পেসিফিক গ্র্যাভিটিকে অনেক সময় রিলেটিভ ডেনসিটি বলেছে, একটা রেসপেক্টে আরেকটা। তো পানির যে ডেনসিটি, এটা আমরা জানি কিসের, কি একটা কনস্ট্যান্ট ভলিউম, যে আমরা জানি যে সেটা কত ডিগ্রি, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর কি পানির যে ডেনসিটি, সেটা আমরা নরমালি ইউজ করি, যে কারণ কি ওই থাকে আর কি। তো এখন এই যে নোন একটা রেসপেক্টে, যে আমার নোন ডেনসিটি, তার রেসপেক্টে আমরা হচ্ছে যে তোমার ওই অবজেক্টের ডেনসিটি কত, সেটা যদি আমরা রেশিও করি দুইটা, তাহলে সেটা ইন্ডিকেট করে আসছে যে ওই ম্যাটেরিয়াল স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে যে ম্যাটেরিয়াল স্পেসিফিক গ্র্যাভিটি বের করবো, সেটা অবশ্যই তোমার হচ্ছে যে উপরে থাকবে এবং নিচে থাকবে হচ্ছে আমাদের যেটা নোন প্যারামিটার। তো কার রেসপেক্টে তোমার কিছু সয়েল কোনায় কিছু সয়েল নিলাম, তাহলে এই সয়েলের যে তোমার হচ্ছে যে মিনিমাম ডেনসিটি, এটা একটা যে ওর থেকে আর নিচে হবে না, যে এটা একটা নোন প্যারামিটার, যে আমি সয়েলের মিনিমাম ডেনসিটি জানি। আবার এটাকে যদি আমি কম্প্যাক্ট করি, যে ম্যাক্সিমাম কতটুকু কম্প্যাক্ট করতে পারবো আর কি, ম্যাক্সিমাম কতটুকু ডেনসিটি আমি গেইন করতে পারবো, তাহলে সেটা হচ্ছে যে তার ম্যাক্সিমাম ডেনসিটি। এখন ম্যাক্সিমাম ডেনসিটি যখন গেইন করব, তখন হচ্ছে ই ভ্যালু কি হবে, মিনিমাম হবে। আর যখন আমি মিনিমাম ডেনসিটি ই করব, তখন হচ্ছে যে তোমার ইর ভ্যালু হবে হচ্ছে ম্যাক্সিমাম, যে যখন আর কি সব থেকে লুজ কন্ডিশনে থাকবে। তো এই দুইটা কিন্তু আমার হচ্ছে একটা পার্টিকুলার একটা সয়েলের জন্য আমি এই দুইটা জানি আর কি, এই দুইটা কখনো চেঞ্জ হবে না, ওই টাইপের সয়েলের জন্য, মানে ওই টাইপের তুমি যে সয়েলটা ল্যাবে টেস্ট করছো সেই পার্টিকুলার ওই সয়েলের জন্য, এটা হচ্ছে যে ফিক্সড, যে এটা জানো। তো এইটার রেসপেক্টে আর কি আমি তোমার তাহলে এই দুইটাকে, ই ম্যাক্স অথবা ই মিনিমাম, এই দুইটাকে বলা হচ্ছে যে তোমার রেফারেন্স তোমার ভয়েড রেশিও। এখন এই রেফারেন্স ভয়েড রেশিও একটা হচ্ছে যে তোমার লুজ স্টেটে আর একটা হচ্ছে ডেন্স স্টেটে।
ঠিক আছে? তাহলে এই যে তোমার এই যে ভয়েড রেশিও, অথবা আমরা যদি ডেনসিটিতে কনভার্ট করি, তাহলে ম্যাক্সিমাম তাহলে লুজ স্টেটের যে ডেনসিটি আর হচ্ছে যে তোমার ডেন্স স্টেটের যে ডেনসিটি, এই ডেনসিটি রেসপেক্ট হচ্ছে যে আমার যে ফিল্ডে যে সয়েলটা আছে, সেই সয়েলটা কি কন্ডিশনে আছে, এটা কি লুজ কন্ডিশনে আছে নাকি ডেন্স কন্ডিশনে আছে। অর্থাৎ আমরা হচ্ছে যে রিলেটিভ ডেনসিটির মাধ্যমে এটার মিনিংটা কি, তার মানে যে রিলেটিভ ডেনসিটি তারা কি ইন্ডিকেট করেছে, একটা সয়েল ডিপোজিট সেটা তার কম্প্যাক্টনেস কন্ডিশন কি, সেটা কি লুজ কন্ডিশনে আছে নাকি ডেন্স কন্ডিশনে আছে, এইটা ইন্ডিকেট করে। এটার একটা ইন্ডেক্স, বা আমরা হচ্ছে যে এটাকে আরেকটা বলা হয়েছে যে তোমার ডেনসিটি ইন্ডেক্স বা সূচক বলা হয়। যে আমরা অনেক সময় হচ্ছে যে একটা ভ্যালু দেখে বলি যে এই ম্যাটেরিয়ালটা কেমন, খারাপ কিংবা ভালো। যে তোমার যে কোনো কিছু তুমি যদি কোয়ান্টিফাই করতে চাও বা সেই জিনিসটা কেমন, তার জন্য তোমার অবশ্যই কিছু সূচক দরকার, যে তোমার তার কিছু ইন্ডেক্স দরকার, যে ইন্ডেক্স থেকে তুমি বলতে পারো যে এই জিনিসটা ভালো অথবা এই জিনিসটা খারাপ। ঠিক আছে? যেমন একজন তোমার হচ্ছে যে একটা জিনিস, তোমার যে কোনো একটা তুমি খাবারের, যে কোনো একটা খাবার ভালো বা খারাপ, তুমি এটার কিছু ইন্ডেক্স আছে বা কিছু প্যারামিটার আছে, তার রেসপেক্টে তুমি বলতে পারো। যেমন আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার, যে তুমি পানি খাচ্ছ, এখন এই পানিটা কি তোমার পানের উপযুক্ত কিনা বা এটা আসলে খাওয়া যাবে কিনা, এটা আমরা কি কিছু ইন্ডেক্স, কিছু প্যারামিটার আছে যেটা দেখে আমি বুঝতে পারি যে এটা আসলে এই পানিটা ভালো অথবা খারাপ। বা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি কোয়ালিটি এনশিওর করতেছি, তাহলে আমরা কিছু প্যারামিটার ফিক্স করি যে এই ইন্ডেক্স দেখে তুমি বলতে পারবা যে এটা ভালো বা খারাপ। তো এটাও তাই, যে রিলেটিভ ডেনসিটি ইন্ডেক্সও বলা হয় অথবা রিলেটিভ ডেনসিটি। সো এখানে রিলেটিভ ডেনসিটি তো হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম অথবা মিনিমাম হচ্ছে যে ভয়েড রেশিও অথবা ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম যে ডেনসিটি ইন্ডেক্স তার রেসপেক্টে। তো এটা কেমন, যে তুমি যদি এখন আমি যদি একটা সংখ্যা রেখা কনসিডার করি, তাহলে সংখ্যা রেখার মনে করো এটা হচ্ছে যে তোমার 0, তাহলে সংখ্যা রেখার এদিকে হচ্ছে যে পজিটিভ, এদিকে মনে করো হচ্ছে যে নেগেটিভ। এখন এই সংখ্যা রেখায় যদি আমি ই ম্যাক্স এর ভ্যালু প্লট করি, তাহলে ই ম্যাক্স এর ভ্যালু ফর এক্সাম্পল এইখানে হবে, মনে করো এই পয়েন্টটা, এটা হচ্ছে যে তোমার ই ম্যাক্স। আর যদি আমি ই মিনিমাম প্লট করি, তাহলে ই মিনিমাম ভ্যালুটা কোথায় হবে, এই দিকে হবে নাকি এইখানে হবে, কোথায় হবে বলো? একজন বলো কোথায় হবে, ই মিনিমাম ভ্যালুটা কোথায় হবে? স্যার জিরো আর ইএমএক্স এর মাঝামাঝি কোনো জায়গায়। হ্যাঁ, এইখানে হবে ই মিনিমাম, ই মিনিমাম ভ্যালু কম হবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে যে তুমি এই সয়েলটা, মনে করো এই সয়েলটা নিচ্ছ, যে এর যে ম্যাক্সিমাম ভয়েড রেশিও সেটা এখানে হবে, আবার মিনিমাম যে ভয়েড রেশিও সেটা মনে করো এই পয়েন্টে। তাহলে এটা হচ্ছে যে তুমি ম্যাক্সিমাম একটা তুমি হচ্ছে যে এই সয়েলটাকে ম্যাক্সিমাম আর কি কম্প্যাক্ট করতে পারবে আর কি ম্যাক্সিমাম স্টেটে, তখন হচ্ছে আমরা পাবো ই মিনিমাম। আর যখন লুজ স্টেট আর কি সর্বোচ্চ লুজ করা যাবে, সেই কন্ডিশনকে হচ্ছে যে তোমার হচ্ছে যে ই ম্যাক্স। তাহলে এখন ফিল্ডে আসলে এটা কোন কন্ডিশন আছে, যেটা হচ্ছে আমরা এই ফিল্ড ভয়েড রেশিও এটা দিয়ে আমি ডিনোট করি। এখন ফিল্ডের ভ্যালুটা কোন কি রেঞ্জের মধ্যে হবে, এই দুইটা অর্থাৎ ই ম্যাক্স অথবা ই মিনিমাম এর মধ্যেই হবে, তাই কিনা? এর মধ্যে হবে কিনা? হ্যাঁ, ইন জেনারেল এর মধ্যে হবে, যে তোমার হচ্ছে যে ই ম্যাক্স এবং হচ্ছে ই মিনিমাম। এখন হচ্ছে যে তাহলে দেখো, এখন ফিল্ডের ভ্যালুটা যদি ফিল্ডের যে ভয়েড রেশিও এটা যদি ই মিনিমামের খুব কাছাকাছি হয়, তাহলে আমরা সেই কন্ডিশনকে কি কন্ডিশন বলতে পারি? ডেন্স কন্ডিশন। হ্যাঁ, ডেন্স কন্ডিশন। যে এটা হচ্ছে যে তোমার যদি যত এই ই এর ভ্যালুটা যত ই মিনিমামের কাছাকাছি যাবে, তাহলে মিনিমাম ভয়েড রেশিও, তাহলে সবথেকে ভয়েড রেশিও মিনিমাম কখন হবে, যখন হচ্ছে যে তোমার পার্টিকেল গুলো ক্লোজ কনফিগারেশন আসবে, খুব কাছাকাছি আসবে আর কি, কম্প্যাক্টনেস বাড়বে, তখন আর কি আবার হচ্ছে যে ই মিনিমাম কন্ডিশনে যাবে। তাহলে এইটা এই ই এর ভ্যালু যত এর কাছাকাছি আসবে, তত আমরা বলতে পারবো হচ্ছে যে, আর যদি ই এর ভ্যালুটা তোমার হচ্ছে যে ই ম্যাক্স এর দিকে যায়, তখন বুঝতে হবে যে এই সয়েলটা অ্যাকচুয়ালি আছে লুজ কন্ডিশনে। সো এখানে আমরা কিন্তু কোয়ান্টিফাই করতেছি কিসের মাধ্যমে, তোমার ই ম্যাক্স অথবা ই মিনিমামের রেসপেক্টে, যে আমি বুঝতে পারতেছি যদি ই মিনিমামের খুব কাছাকাছি যায়, তখন এই প্র্যাকটিক্যাল ফিল্ডে যে সয়েলটা আছে সেটা হচ্ছে যে তোমার ডেন্স কন্ডিশনে আছে। আর যদি ই ম্যাক্স এর খুব কাছাকাছি যায়, তখন বুঝতে হবে যে এটা তোমার লুজ কন্ডিশনে আছে। তাহলে একটা সয়েল আসলে অ্যাকচুয়ালি ফিল্ডে সে লুজ কন্ডিশনে আছে কিংবা ডেন্স কন্ডিশনে আছে কিনা, তার কম্প্যাক্টনেস কেমন,
সেটা বোঝার জন্য হচ্ছে যে আমার এই রিলেটিভ ডেনসিটি প্যারামিটারটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে রিলেটিভ ডেনসিটি যেটা, এটা হচ্ছে যে তোমার এই ই ম্যাক্স অথবা ই মিনিমাম এর রেসপেক্টে, যে আমার হচ্ছে যে এই জন্য এটাকে বলা হচ্ছে যে রিলেটিভ, যে রিলেটিভ কার রেসপেক্টে, আমার হচ্ছে ই মিনিমাম অথবা ই ম্যাক্স এর রেসপেক্টে। ঠিক আছে, তবে এটা মনে হয় লাস্ট ক্লাসে কেউ একজন প্রশ্ন করছিল। তো তোমার হচ্ছে যে তাহলে এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে তোমার ছিল, যেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে যে আমার এখানে ভুল লেখা ছিল, এটা হচ্ছে যে তোমার গামাটি মিনিমাম হবে। কারণ কি গামাটি মিনিমাম কেন হবে, যে তোমার ই ম্যাক্স যখন ভয়েড রেশিও বেশি, তখন হচ্ছে যে ডেনসিটির ভ্যালু কম হবে না বেশি হবে? কম স্যার। কম হবে। তার মানে এইটার ভ্যালু যদি বেশি হয় তাহলে এটা কম হবে। তার মানে এটা হচ্ছে তোমার ইনভার্স রিলেশনশিপের সাথে, ইম্যাক্স এর সাথে ডেনসিটির হচ্ছে যে ইনভার্স রিলেশনশিপ। ঠিক আছে, যে এইটা হচ্ছে যে তোমার এই ভ্যালুটা রোটির ভ্যালুটা যখন ইম্যাক্স যখন, তখন এখানে দেখো এই গামা ডি হচ্ছে যে মিনিমাম হবে আর কি, কম হবে। আবার ই মিনিমাম যখন, অর্থাৎ ভয়েড রেশিও কম, তখন হচ্ছে যে গামা ডির ভ্যালুটা হবে হচ্ছে যে ম্যাক্সিমাম। অর্থাৎ যখন হচ্ছে তোমার সয়েলের ভয়েড রেশিও কম, তার মানে তোমার হচ্ছে যে ডেন্স কন্ডিশন আছে, তখন এইখানে হচ্ছে যে গামা ডি হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই জন্য এখানে হবে মিনিমাম, এখানে হবে ম্যাক্সিমাম। সরি, এখানে হবে মিনিমাম যেহেতু ই ম্যাক্স আছে, আর এখানে ই মিনিমাম আছে, সুতরাং এখানে হবে গামা ডি ম্যাক্সিমাম। এখন তোমার এইটা কিভাবে পাইলো, এটা তুমি জিএস গামা ডাব্লিউ, জিএস গামা ডাব্লিউ এটা কমন নাও, নিচ থেকে কমন নাও, উপর এইখান থেকে কমন নাও, তাহলে এই টার্ম আর এই টার্ম দেখবা যে কেটে গেছে। ঠিক আছে, আর এখানে -1 আছে, এখানে মাইনাস করো, এখানে +1 হয়ে যাবে এই ওয়ানটা, তাহলে এই ওয়ান আর এই ওয়ান তোমার হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি থাকতেছে 1 বাই গামা ডি মিনিমাম -1 বাই গামা ডি, আর এখানে থাকতেছে 1 বাই গামা ডি মিনিমাম -1 বাই গামা ডি ম্যাক্সিমাম। তারপর দুইটা হচ্ছে যে লসাগু বা ই করে করে তুমি হচ্ছে যে এই ডেরিভেশনটা পাবা। এটা ঠিক আছে, তাহলে ওটা ওখানে ভুল ছিল, তোমরা ওটা একটু ই করে নেবা, যে ঠিক করে আর কি। তোমার এটা গামা ডি মিনিমাম হবে, গামা ডি ম্যাক্সিমাম। তো এখন হচ্ছে আমরা তাহলে এবার আমরা হচ্ছে তোমার এখন এইখানে দেখো যে যেটা বলছিলাম তোমাদের মনে আছে কিনা, যে লাস্ট ক্লাসে এইখানে দেখো এই ইকুয়েশনে আমার হচ্ছে যে তিনটে আননোন, একটা হচ্ছে গামা ডি ম্যাক্সিমাম, অর্থাৎ ওই সয়েলকে ম্যাক্সিমাম কন্ডিশনে আর কি যখন আমি কম্পেক্ট করব, তখন তো আমার ম্যাক্সিমাম ডেনসিটি পাবো। তাহলে সেই কন্ডিশনে ডেনসিটি কত, গামা ডি মিনিমাম হচ্ছে যে লুজ স্টেট, আমি যতটুকু মানে তোমার এখানে যতটুকু পাওয়া যায় লুজ কন্ডিশনে যদি আমি ডিপোজিট করি, তাহলে হচ্ছে যে ওই সয়েলের যে ডেনসিটি যখন পাবো সেটা। আর গামা ডি হচ্ছে যে ফিল্ড যে ডেনসিটি। এখন আমি যদি এই তিনটা প্যারামিটার যদি জানি, যে একটা হচ্ছে গামা ডি, তাহলে ফিল্ডে তার ডেনসিটি কত ওই সয়েলে, এবং ওই সয়েলটা যদি আমি ল্যাবে নিয়ে এসে কম্প্যাক্ট করি, লুজ কন্ডিশনে যদি সেটাকে ডিপোজিট করি, তাহলে হচ্ছে যে আমি গামা ডি মিনিমাম পাবো, এবং যদি সেটাকে কম্প্যাক্ট করি তাহলে হচ্ছে যে গামা ডি ম্যাক্সিমাম পাবো। তাহলে এই তিনটে প্যারামিটার যদি আমি জানতে পারি, তাহলে হচ্ছে যে আমার রিলেটিভ ডেনসিটি আমি কত হবে সেটা ওই সয়েলের রিলেটিভ ডেনসিটি আমরা পেয়ে যাবো। সো এই তিনটে প্যারামিটার আমাদের হচ্ছে বের করতে হবে। এখন এই তিনটে প্যারামিটার বের করার জন্য আমাদের যে এএসটিএম স্ট্যান্ডার্ড আছে, সেখানে তিনটা তোমার হচ্ছে যে প্রসিডিউর বলা আছে, যে কিভাবে এই তিনটা, এখানে তিনটা আলাদা টেস্ট মেথড, যে গামা ডি কিভাবে বের করা যাবে, গামা ডি ম্যাক্সিমাম কিভাবে বের করা যাবে, গামা ডি মিনিমাম কিভাবে বের করা যাবে, তিনটে আলাদা হচ্ছে যে তিনটার জন্য আলাদা টেস্ট প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর ফলো করে আমাকে আর কি তোমার এই প্যারামিটার গুলো বের করতে হবে, এবং এই প্যারামিটার গুলো আমি যদি বের করতে পারি তাহলে হচ্ছে যে এটা পেয়ে যাবো। তাহলে এখন আমি হচ্ছে যে প্রথমে তোমাদের দেখাবো যে আসলে তোমার এই যে ফিল্ড গামাডি, এই যে গামাডিটা ড্রাই ইউনিট ওয়েট অফ ফিল্ড এট ফিল্ড কন্ডিশন অফ সয়েল, যে ফিল্ড কন্ডিশনে যে ফিল্ডে যে সয়েল ডিপোজিটটা আছে বা যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনে আমরা গামাডিটা কিভাবে বের করতে পারি সেটা দেখাবো। তো তার জন্য বলছিলাম যে তোমাদের এখানে অনেকগুলো তোমার মেথড আছে। তো এর মধ্যে আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে স্যানকোন মেথড। এটা আর কি তোমার যেটা এসটিএম নাম্বার D1556 এ আর কি তোমার এই প্রসিডিউর বলা আছে কিভাবে বের করতে হবে।
আদার্স মেথডে বের করা যায়, কিন্তু আমরা শুধুমাত্র একটা মেথড দেখবো, যে তোমার স্যান্ডকোন মেথড। তাহলে স্যান্ডকোন মেথডের যে বেসিক কনসেপ্ট সেটা তোমার আগে বুঝতে হবে, যে এটা বেসিক কনসেপ্টটা কি। এটা খুবই সহজ আর কি, খুবই ইজি আর কি। আবার এখানে যে টেস্ট গুলো আছে খুবই সহজ, মানে এখানে আসলে বোঝার কিছু নাই, তুমি এমনি নিজে পড়লেই বুঝতে পারবা। তারপরে আমি একটু তোমাদের বলি আর কি, যে স্যান্ডকোন টেস্ট মেথডের হচ্ছে যে তোমার এই যে কি কি আর কি থাকবে, যে স্যান্ডকোন মেথডে আমরা হচ্ছে ক্যালিব্রেশন অফ স্যান্ডকোন অ্যাপারেটাস, যে আমরা যে অ্যাপারেটাসটা ইউজ করব সেটা ফার্স্ট হচ্ছে যে ক্যালিব্রেশন করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এইখানে একটা স্যান্ড ইউজ করা হবে, স্পেশাল টাইপের স্যান্ড, যার কিছু তোমার ক্রাইটেরিয়া আছে, যেটা তোমার আমাদের যে এসটিএম প্রসিডিউর সেখানে বলা আছে যে স্যান্ডের আসলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আমি যে স্যান্ডটাকে ইউজ করব। এটা কিন্তু ফিল্ডের স্যান্ড না, এটা এটা হচ্ছে যে স্পেশাল টাইপের একটা স্যান্ড আমরা হচ্ছে যে এই টেস্টের জন্য ইউজ করব। তারপর হচ্ছে যে এই টেস্টে পরে আমরা হচ্ছে যে তোমার যে ইনসিটু অথবা ফিল্ড যে সয়েল আছে তার ময়েস্ট ডেনসিটি সেটা বের করব, এবং ওই সয়েলে কতটুকু ময়েশ্চার কন্টেন্ট আছে অথবা ওয়াটার কন্টেন্ট কতটুকু আছে সেটা ল্যাব টেস্টের মধ্যে বের করব। এবং সেইখান থেকে আমরা যেহেতু ময়েশ্চার কন্টেন্ট এবং হচ্ছে ময়েস্ট ডেনসিটি এবং ড্রাই ডেনসিটির মধ্যে একটা রিলেশন আছে, যে তোমরা জানো যে গামা টি ইকুয়াল টু হচ্ছে যে গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে যে এখানে তোমার ময়েশ্চার কন্টেন্ট, এই রিলেশনটা জানো, সেখান থেকে আমি হচ্ছে যে ড্রাই ডেনসিটি বের করতে পারবো। তো এটার যে কনসেপ্ট হচ্ছে যে এইটা হচ্ছে যে তোমার গ্রাউন্ড। তো গ্রাউন্ডে তোমাকে এখানে একটা তোমার গর্ত করতে হবে, জাস্ট হচ্ছে যে তোমার একটা হোল করতে হবে। এখন এই হোলে তোমার ডেপথ কত মিটার, কতটুকু হবে, ডায়ামিটার কতটুকু হবে, সেটা আমরা পরে আসতেছি। তুমি জাস্ট মনে করো যে তুমি একটা তুমি জাস্ট মনে করো তুমি ফিল্ডে গেছো, ফিল্ডে গিয়ে তুমি হচ্ছে এখানে একটা কন্টেইনার নিয়ে গেছো, এটা একটা কন্টেইনার বা হচ্ছে যে তুমি একটা পাত্র বলতে পারো, নিয়ে গেছো খালি পাত্র, যেহেতু এখানে সাদা তার মানে পাত্রের ভিতরে কিছু নাই। এখন তুমি এখানে মাটি কেটে ফেলছো, এতটুকু মনে করো যে মাটি কেটে ফেলে এই মাটিটুকু তুমি তুলে এই কন্টেইনারে রাখছো। সুতরাং এখন তুমি এই যে কতটুকু মাটি কাটছো এটা তুমি কি বের করতে পারবা কিনা বলো? তুমি এখানে একটা গর্ত করছো, গর্ত করে তুমি মাটিটা তুলে সম্পূর্ণ মাটিটা তুমি এই পাত্রে রাখছো। এখন কতটুকু মাটি তুলছো এটা কি তুমি পাবা, বের করতে পারবা? জি স্যার। কিভাবে বের করবা? কন্টেনারের ভলিউম থেকে। হ্যাঁ, তুমি হচ্ছে খালি কন্টেইনার ওয়েট নেবা এবং হচ্ছে সয়েল সহ কন্টেইনার ওয়েট নেবা, তাহলে হচ্ছে যে দুইটা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে যে তুমি কতটুকু মাটি কাটছো সেটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে যে তুমি বলো যে আমরা জানি ডেনসিটি ইকুয়াল টু কি জানি, আমার তো এটা ফিল্ড ডেনসিটি বের করতে হবে। তো ডেনসিটি ইকুয়াল টু আমরা কি জানি, যে তোমার গামা ইকুয়াল টু হচ্ছে যে মাস বাই ভলিউম। এখানে ডেনসিটি এখানে গামা না দিয়ে রো দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এটা হচ্ছে যে তাহলে হচ্ছে যে তোমার মাস বাই ভলিউম। এখন তুমি দেখো এখানে কিন্তু এই ভরটা পেয়ে গেছো, ঠিক আছে কিনা, যে এখান থেকে কতটুকু মাটি কাটছো সেটার ভর এই যে এখানে রাখো, রেখে এই পাত্রতে ওয়েট করে তুমি হচ্ছে যে পেয়ে গেছো। কিন্তু এখন এই যে কতটুকু ভলিউম, এই যে এখানে যে মাটিটা কাটতেছো এটা একটা দেখো ইরেগুলার শেপ, এই যে কতটুকু ভলিউমের মাটি কাটছো এটা কিন্তু আমরা এই ভলিউমটা কিন্তু এখানে তুমি মেজার করতে পারতেছো না। এখন অনেকে বলতে পারে যে এখানে হচ্ছে যে তোমার আমি যদি তিনটা এখানে ডায়ামিটার আমি নিলাম, যে এইখান থেকে কতগুলো ডাইমেনশন নিয়ে এভারেজ করলাম, তারপর কতগুলো ডেপথ নিলাম, ডেপথ নিয়ে এভারেজ করলাম, ঠিক আছে। তো সেটা একটা মেথড, যে তুমি এটা তখন আর কি তুমি এভারেজ ধরে বের করতে। এখন তুমি শেপটা কি ধরবে, এটা কি সার্কুলার নাকি কি ধরনের শেপ, যেহেতু ইরেগুলার শেপ এটা তোমার হচ্ছে যে ডিফিকাল্ট যে বের করা আসলে যে এর ভলিউমটা কত হবে। তো আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে এই ভলিউমটা বের করা আছে। এই যে এখানে আমি যে একটা হোল করলাম বা একটা গর্ত করলাম, এই গর্তের ভলিউমটা আমি কিভাবে বের করব, এটা হচ্ছে যে একটা মেইন চ্যালেঞ্জ আর কি এটা টেস্টের জন্য। তো এটা বের করার জন্য হচ্ছে যে আমি এখানে এবং এই স্পেশাল টাইপের যে স্যান্ডটা ইউজ করা হবে
মনে করো এটা একটা স্পেশাল টাইপের স্যান্ড। এই স্যান্ডের ডেনসিটি আমাকে বের করতে হবে যে এই স্যান্ডের ডেনসিটি কত, ঠিক আছে? তো এই স্যান্ডের ডেনসিটি আমরা ল্যাবে বের করতে পারবো কিভাবে? যে তুমি একটা মোল্ড নিলা, তো এই মোল্ডের তো তুমি হচ্ছে যে তোমার হচ্ছে যে এটা গেল, ঠিক আছে? তাহলে এই স্যান্ডের আমরা এই জন্য একটা স্পেশাল টাইপের স্যান্ড ইউজ করব, যে তোমার হচ্ছে যে স্পেশাল বলতেছি কারণ এর কিছু ফিক্সড ক্রাইটেরিয়া আছে, তোমাকে ওই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে এই স্যান্ডটা তৈরি করতে হবে। তো সেই ক্রাইটেরিয়া আমরা পরে দেখবো আর কি। এখন তুমি তো এই যে তোমার হচ্ছে যে এই স্যান্ডের তুমি আমরা যে স্যান্ডটা ইউজ করবো সেটা আমি ডেনসিটি জানি। এখন এই স্যান্ড দিয়ে যদি আমি এইটা যদি ফিল আপ করি, ঠিক আছে, এই স্যান্ডে কিন্তু ডেনসিটি জানি, এখন এই স্যান্ড দিয়ে আমি হোলটা আর কি ফিল আপ করলাম। তাহলে এই ফিল আপ করতে আমার কতটুকু ম্যাটেরিয়াল লাগতেছে সেটা যদি আমরা জানতে পারি এবং তার আমি ডেনসিটি জানি, তাহলে হোলের কিন্তু আমি ভলিউমটা পেয়ে যাবো। পাবো কিনা বলো? এই বুঝছো কি বলছি? জি স্যার। হ্যালো, জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? খুবই সহজ কনসেপ্ট, যে জাস্ট হচ্ছে তুমি মাটিটা প্রথমে একটা হোল করবা, হোল করে ওই সয়েলটার ওয়েট নেবা, ওয়েট নিয়ে এলে এখন হচ্ছে হোলের ভলিউমটা বের করতে হবে। এখন এই ভলিউমটা আমি কিভাবে বের করবো? একটা স্পেশাল টাইপের স্যান্ড দিয়ে, যার ডেনসিটি আমার জানা, এবং ডেনসিটি কিভাবে জানবো আমি ল্যাবে এটা জানতে পারবো আর কি, ঠিক আছে? এবার আমি তোমাদের দেখাবো আজকে ল্যাবে তুমি কিভাবে বের করতে হবে, এটা খুবই সহজ। এবং এই স্যান্ডটা দিয়ে তুমি এই গর্তটা ফিল আপ করবা, এবং এটা এমন ভাবে ফিল আপ করতে হবে যেন লুজ কন্ডিশনে, কারণ আমরা এই ডেনসিটি যখন বের করবো তখন হচ্ছে যে লুজ কন্ডিশনের ডেনসিটি আর কি। যখন আমরা এই মোল্ডটা যখন আর কি এই স্যান্ডে মোল্ডটা ফিল আপ করবো তখন কোনো ভাইকে আর কি যেন আর কি তোমার জাস্ট স্যান্ডটাকে তুমি লুজ কন্ডিশনে ডিপোজিট করো। কারণ আমি যদি কম্প্যাক্ট করি তাহলে কতটুকু কম্প্যাক্ট হচ্ছে এক এক সময় এক এক রকম হতে পারে, এই জন্য সেটা করা যাবে না। তো এইটাতে আমি ফিল আপ করলাম। এখন এই ফিল আপ করতে আমার কতটুকু স্যান্ড লাগতেছে এই গর্তটা ফিল আপ করতে, তার ওয়েট আমি জানতে পারবো আর কি, ঠিক আছে? কিভাবে জানবো সেটা আমরা দেখবো। আর হচ্ছে যে ডেনসিটি জানা, তাহলে এই একই ফর্মুলা, যে তোমার রো ইকুয়াল টু এম বাই ভি, তোমার হচ্ছে যে ওয়েট জানা আছে, ডেনসিটি জানা আছে, তাহলে এখানে ভি এর ভ্যালু বের করতে পারবো যে এইটারই কত, ঠিক আছে? খুবই সহজ। তো আমরা তাহলে প্রসিডিউর গুলো দেখি যে এগুলো আসলে আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে যেটা আমি যেগুলো বললাম সেটাই, যে এখানে হচ্ছে যে তোমার এই ভলিউম আর ওয়েট, যে গামা সয়েল ডেনসিটি, ফিল্ড সয়েলের ডেনসিটি ইকুয়াল টু এখানে এই সয়েলের ওয়েট ডিভাইডেড বাই যে তোমার যে ভলিউম আছে সেটা আমি এখানে নিলাম। তারপরে তোমার এইখানে দেখো এই যে অ্যাপারেটাসটা, এটাকে বলা হচ্ছে স্যান্ড কোন। এখানে কি থাকবে? একটা স্যান্ড কন্টেইনার থাকে আর একটা এখানে কোন শেপের একটা থাকবে। এখন এই তোমার আমাদের যে স্পেশাল টাইপের যে স্যান্ডটা ইউজ করবো সেটা এই স্যান্ড কন্টেইনারের মধ্যে থাকবে, এবং এখানে একটা বাল্ব থাকে আর কি, যেটা দিয়ে আর কি তোমার এখানে বাল্ব মানে কি এখানে একটা ওপেনিং থাকে, এই বাল্ব দিয়ে আর কি তোমার ওই ওপেনিংটা বন্ধ করা যায়, আবার হচ্ছে যে তোমার হচ্ছে যে ওইটা খুলে দেওয়া যায়। যখন খুলে দেবা তখন কি হবে? এই স্যান্ড আর কি তোমার এখানে ফ্লো হয়ে নিচের দিকে আর কি পড়বে, ঠিক আছে? তাহলে ভি ভলিউম আমরা কিভাবে জানবো? যেটা বললাম যে এইখানে এই হোলে কতটুকু স্যান্ড লাগছে তার ওয়েট ডিভাইডেড বাই গামা স্যান্ড, যে এই স্যান্ডের আমার ডেনসিটি যেহেতু জানা আছে তাহলে এটা আমরা ইউজ করতে পারবো এখানে। তো এটা এখানে দেখা এই পরবর্তী দেখা যাচ্ছে যখন বাল্বটা খুলে দেবে, দেখো এই ভিতরে স্যান্ড ছিল, এখন যখন বাল্বটা খুলে দিচ্ছি আমি, এখানে যে বাল্বটা আছে কন্ট্রোলিং বাল্ব আছে এখানে একটা, তো এইটা যখন ওপেন করে দিব তখন কি হবে? এই স্যান্ড ফ্লো হয়ে তোমার এই হোলের এইখানে আর কি এই গর্তটার মধ্যে আসবে, এবং হচ্ছে এখানে যে কোনটা আছে এটা ফিল আপ হবে কিনা বলো? এখন যদি ফিল আপ হয় তাহলে এখন এই যে তোমার দেখো এখানে যখন বাল্বটা ওপেন তখন এই যে এখানে গর্তটা ফিল আপ হচ্ছে, এবং তোমার এই কোন
ফিল আপ হয়ে যাচ্ছে। এখন আমার এই যে এই গর্তের মধ্যে কতটুকু স্যান্ড আছে এটা আমরা কিভাবে বের করতে পারবো? কারণ এখানে দেখো, এখানে যখন ই করতেছে তখন দেখবে এখানে একটা কোণ ইউজ করা হচ্ছে, তাহলে এই কোণটাও কিন্তু ফিল আপ হচ্ছে। তো আমরা এটা কিভাবে বের করতে পারবো? কিভাবে বের করা যাবে এই যে এই গর্ত ফিল আপ করতে কতটুকু স্যান্ড লাগছে, যে তার ভরটা আমরা কিভাবে বের করতে পারবো? স্যার প্রিভিয়াস স্যান্ডের ভলিউম থেকে স্যার ওই যে কোণের মধ্যে যতটুকু আছে ওইটুকু বাদ দিতে হবে। হ্যাঁ, কোণের মধ্যে যতটুকু আছে এতটুকু, এই কোণে আসলে কতটুকু ধরে এটা হচ্ছে যে তোমার এতটুকু বাদ দিতে হবে। তাহলে এই যে বাদ দেবো কতটুকু, যে কোণে কতটুকু স্যান্ড ধরবে এটা আমি ল্যাবে আগে থেকে বের করে নিব যে এই কোণে আসলে কতটুকু স্যান্ড ধরে। তাহলে এখানে দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে যে তোমার এই স্যান্ডের আমার ডেনসিটি বের করতে হবে ল্যাবে, আর একটা হচ্ছে এই কোণের মধ্যে কতটুকু তোমার হচ্ছে যে তোমার কতটুকু স্যান্ড, এই কোণটা ফিল আপ করার জন্য বা এই কোণ শেপ হওয়ার জন্য কতটুকু স্যান্ড দরকার, এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। একটা হচ্ছে যে এই স্যান্ডের ডেনসিটি, আর একটা হচ্ছে এই কোণটা ফিল আপ হওয়ার জন্য আমার কতটুকু তোমার স্যান্ড দরকার সেটা বের করতে হবে দরকার। তাহলে হচ্ছে যে আমি এই যে টোটাল এই ওয়েট থেকে আমি এই কোণ ফিল আপ হওয়ার জন্য কতটুকু সেটা বাদ দিয়ে দিলে আমি এই গর্তে কতটুকু লাগবে সেটা পাবো। তাহলে তাহলে গামা সয়েল, যে ডাব্লিউ সয়েল রিমুভ, অর্থাৎ এই হোল থেকে কতটুকু রিমুভ করেছে ভলিউম অফ হোল, এবং গামা ইকুয়াল টু পাবো গামা যে ওয়েট ডেনসিটি 1 প্লাস ডাব্লিউ বাই 100, সেটা হচ্ছে তোমার ময়েশ্চার কন্টেন্ট। তো এখানে দেখো আমাদের যে যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে যে তোমার এখানে একটা স্যান্ড কন্টেইনার, যেটা এই যে এখানে ছবি দেখলাই যে এইটা স্যান্ড কন্টেইনার, এবং এর সাথে দেখো এর সাথে লাগানো থাকবে এই স্যান্ড কোন, এই যে স্যান্ড কোন এইটা, এই যে যেটা দেখলা যে তোমরা এখানে কোন শেপে স্যান্ড কোনটা লাগানো থাকবে এবং স্যান্ড কোন থাকবে, এবং এখানে দেখো একটা বাল্ব আছে। বাল্ব দিয়ে কি করা হয়, এখানে এর মধ্যে একটা ওয়ারিফিস বা হচ্ছে যে তোমার হচ্ছে যে ওপেনিং আছে, সেই ওপেনিংটা হচ্ছে যে তুমি বাল্ব দিয়ে আর কি এটা যদি তুমি একদিকে আর কি জাস্ট রোটেট করো তাহলে বন্ধ হয়ে যাবে, আর একদিকে রোটেট করলে ওপেনিংটা খুলে যাবে। ঠিক আছে, সো এখানে এটা পাবা। আরেকটা ইউজ করা আছে বেস প্লেট, এই বেস প্লেটের উপরেই তোমার হচ্ছে যে এই স্যান্ড কোনটা দেখো এই যে এখানে, আর এখানে দেখো একটা মোল্ড ইউজ করা হয়। মোল্ড হচ্ছে যে তোমার আমার হচ্ছে যে এই যে স্যান্ডটা আমি নিব, এই যে এটা হচ্ছে স্পেশাল টাইপের স্যান্ড, এইটার কি কি ক্রাইটেরিয়া সেটা আমার হচ্ছে যে তোমার স্ট্যান্ডার্ডে বলা আছে। তারপরে এই জিনিসগুলো লাগবে, যে তোমার মাটি খোঁড়ার জন্য যে সব জিনিস লাগবে সেগুলো, মাটি তোলার জন্য গর্ত থেকে যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেটা। আর এখানে দেখো এইটা হচ্ছে যে এইখানে আসলে কি যে আমার ফুল যে অ্যাপারেটাসটা কিভাবে লাগাতে হবে, এই যে কন্ডিশন আছে যে এরকম করে, এবং এই দেখো এটা কিভাবে প্লেস করা হবে বেস প্লেটের উপরে সেটা দেখানো আছে। যে এখানে বেস প্লেটে দেখো এখানে ওপেনিং আছে, এই ওপেনিং এর উপরে জাস্ট এটা হচ্ছে যে তুমি এইটা এর সাথে লাগাই দেবা, তারপর হচ্ছে এটা জাস্ট ইনভার্ট করে দেবা, আর উল্টো হবে আর কি, এরকম রাখতে হবে, না রাখলে তোর পড়বে না স্যান্ড এই তোমার স্যান্ড কন্টেইনার থেকে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে যে তোমার এই স্যান্ডের আর কি তোমার কি করতে হবে ডেনসিটি, আর একটা কি তোমার এই কোণের মধ্যে এই যে কোণটা ফিল আপ করার জন্য কতটুকু স্যান্ড দরকার, এত ওই কোণের মধ্যে এই আমি তাহলে কোণটা ফিল আপ করার জন্য আমার কতটুকু স্যান্ড দরকার সেই স্যান্ডের ওয়েটটা বের করতে হবে। এটা হচ্ছে যে মেইন আর কি আমাদের যে ল্যাবে বসে এই দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে তোমার যে স্যান্ডটা ইউজ করবো তার ডেনসিটি বের করবো লুজ কন্ডিশনে, আর একটা হচ্ছে কোণের মধ্যে কতটুকু তোমার স্যান্ড ধরবে তার মাস বা তার ভর বের করবো। খুবই সহজ, এটা বের করে তোমরা এটা নিজেরাই বলতে পারবা কিভাবে বের করবো, তা আমি দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা, এগুলো তোমার হচ্ছে যে তাহলে যেটা বললাম যে এটা জাস্ট প্রসিডিউর, যে এখানে হোল, তারপর হচ্ছে যে তোমার এখানে বাল্বটা ওপেন করে দিলে এটা ফিল আপ হয়ে যাবে। তো এই ভর আর কি ডাব্লিউ স্যান্ড ফিলিং দ্য হোল, এই হোলের মধ্যে কতটুকু লাগবে ফিল আপ করার জন্য সেটা আমরা কিভাবে বের করতে পারবো। তোমার হচ্ছে যে এই হোল এবং কোণ আর কি এই দুইটা এই টোটাল জোনে কতটুকু স্যান্ড আছে তার যে ভর মাইনাস হচ্ছে যে তোমার এই কোণটা ফিল আপ করার জন্য কতটুকু স্যান্ড লাগবে সেইটা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ডাব্লিউ স্যান্ড ইন হোল প্লাস হচ্ছে কোণ, এই টোটাল আর কি এই এতটুকু জায়গায় কত
সেটা মাইনাস হচ্ছে যে ক্যালিব্রেশন এন্ড ডিসপ্লেট এন্ড কোণ, যে কোণে আসলে এবং ডিসপ্লেট যেটা থাকবে এই টোটালটার মধ্যে কতটুকু তোমার স্যান্ড কিভাবে বের করবে ল্যাবে, সেটার জন্য আমার প্রথমে কি করতে হবে, স্টেপ 1 এ হচ্ছে যে এই তোমার দেখো এইভাবে আর কি এই ইকুইপমেন্টটা এই যে এই স্যান্ড কন্টেইনারের সাথে তোমার এই জিনিসটা লাগাইতে হবে। অথবা তোমার হচ্ছে যে আরেকটা কাজ করতে পারো যে তুমি আগে স্যান্ডটা এর মধ্যে ঢুকাই নিলা, এই যে তোমার স্যান্ড যে কন্টেইনার আছে তারপর হচ্ছে যে এটা লাগাইতে পারো, দুইটা প্রসেসই আছে। তো তুমি যে কোনো একটা করতে পারো, যে তোমার এখানে কোণের মধ্যে আর কি জাস্ট তোমার হচ্ছে যে স্যান্ড কন্টেইনারের মধ্যে এই তুমি হচ্ছে যে এটা ভরে নিলা, তারপরে কি করতে হবে এইটার ওয়েট নিতে হবে টোটাল, এর মধ্যে কিন্তু স্যান্ড আছে, ঠিক আছে, এই জারের মধ্যে স্যান্ড কন্টেইনারের মধ্যে স্যান্ড, কোণের মধ্যে কিন্তু স্যান্ড নাই, এইটা হচ্ছে জাস্ট এই ঢুকাচ্ছে আর কি কোণের মধ্যে স্যান্ডটা। তাহলে এই 2 নম্বর স্টেপে কি করতে হবে যে এখানে স্যান্ড কন্টেইনার অংশ ওয়েট নিতে হবে, তাহলে এই ওয়েটটা তুমি রেকর্ড করবা, ঠিক আছে, ওয়েট কত দেখাচ্ছে। এরপরে 3 নম্বর কি করতে হবে, তোমার এই বেস প্লেটটা প্লেস করতে হবে, তারপর হচ্ছে জাস্ট এই যে এই স্যান্ড কোণটা ইনভার্ট তাহলে বিপরীত ভাবে এই এর মধ্যে বরাবর বসাইতে হবে, এবং এটার জন্য স্যান্ড কোণের দেখো এখানে বেস প্লেটের কিন্তু একটা ওপেনিং আছে, সেন্টার বরাবর যেন বসে এনশিওর করতে হবে, এভাবে বসাবা, ঠিক আছে। এটা ল্যাবে করতে হবে এই কাজগুলো, এই স্যান্ড এই যে বেস আছে যে তোমার সে প্লেন সারফেসের উপরে এভাবে বসাতে হবে। তাহলে এই তুমি কিন্তু এই ওয়েটটা রেকর্ড করছো, যেটা তুমি নাম দিতে পারো যে W1, ঠিক আছে। এরপরে কাজ কি যে তোমার এখানে যে বাল্ব আছে এই বাল্বটাকে ওপেন করে দিতে হবে, এবং যখন ওপেন করবা তখন এই যে কোনো ভাইব্রেশন বা এটা যেন মুভ না করে আর কি, নাড়াচাড়া না করে, বা এটা যেন বাঁকা না হয়েছে ইনক্লাইন না হয়, এগুলো আর কি পারফেক্টলি ভার্টিক্যাল এটা খেয়াল রাখতে হবে। এইটা এই বাল্বটা তুমি এখানে ওপেন করে দেবা। তো ওপেন করলে কি হবে, এই যে স্যান্ড কন্টেইনার আছে এখান থেকে স্যান্ডটা ফ্লো হবে, ফ্লো হয়ে নিচের দিকে আর কি পড়বে, ঠিক আছে, নিচের দিকে পড়ে এখানে একটা কোন শেপের মতো তৈরি হবে। এখন তখন দেখো আর ফ্লো হচ্ছে না আর কি, বন্ধ হয়ে যাচ্ছে, যে তোমার যখন আর কি দেখো এই কোনটা যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু স্যান্ডের আর ফ্লো হবে না, হবে কি তখন? না স্যার। আচ্ছা, হবে না। তাহলে তখন কি করতে হবে, তোমার এই বাল্বটা ওপেন ক্লোজ করে দিতে হবে, তোমাকে দেখতে হবে আর যেহেতু ফ্লো হচ্ছে না কিছুক্ষণ ওয়েট করলা, তারপরে তোমার হচ্ছে যে তোমার এই বাল্বটা যেহেতু ওপেন করছো এবার হচ্ছে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে কি করতে হবে, এর পরবর্তী স্টেপে যেটা হচ্ছে যে তুমি এইটাকে আর কি সরাই ফেলবা, সরাই ফেললে দেখবা যে এরকম একটা শেপ হয়েছে, ঠিক আছে। এখন এই ওয়েটটুকু কতটুকু এটা আমরা কিভাবে পাবো, এই যে কতটুকু স্যান্ড এখানে ফ্লো হয়েছে এটা আমরা কিভাবে পাবো বলো তো? কিভাবে পাবো বলো? স্যার ওই আগে যে W1 রেকর্ড করেছিলাম ওইটা থেকে এখন কন্টেইনার সহ যতটুকু আছে ততটুকু দিয়ে দিলে হবে। হ্যাঁ ঠিক আছে, যে আমরাই দেখো এই যে 2 নম্বর স্টেপে যে ওয়েটটা নিছিলাম এটা হচ্ছে যে ফুল স্যান্ড যখন যখন ছিল ভরা তখন, এখন হচ্ছে যে আমি যদি এই যে এইটা সরাই ফেলার পরে এইটা এখান থেকে সরাই মনে করো এখানে রাখছো, এই যে এখানে রাখলাম, এখন এইটা যদি আমি ওয়েট নিই তাহলে আরেকটা পাবে W2। সো আমি যদি ইনিশিয়াল যে ওয়েট W1 থেকে এই ওয়েটটা বাদ দিই তাহলে হচ্ছে যে আমার এইখানে এই কোণটা ফিল আপ করার জন্য, কোণ এবং বেস প্লেট ফিল আপ করার জন্য কতটুকু লাগবে এটা আমি এক্সাম্পল। এবং এটা কিন্তু তোমার যে কোনো একটা পার্টিকুলার ইকুইপমেন্টের জন্য একবার ক্যালিব্রেশন করে নিলে হয়ে যাবে আর কি, যেগুলো হচ্ছে যে তোমার কোন সাইজ যদি চেঞ্জ না হয় তাহলে আর তুমি যদি সেম স্যান্ড ইউজ করো বারবার একই স্যান্ড ইউজ করো তাহলে এটা কিন্তু একবার ক্যালিব্রেশন করে নিলে হয়ে যাবে যে আমার হচ্ছে যে এই কোনটা ফিল আপ করার জন্য আমার কতটুকু স্যান্ড লাগবে। তবে এটা প্রত্যেকবার কোয়ালিশন চেঞ্জ হতে পারে, সুতরাং এটা প্রত্যেকবার করা ভালো। তাহলে এটা আমি এই যে এই এত ফিল আপ করার জন্য কতটুকু এটা আমি বের করতে পারবো, ঠিক আছে, খুবই সহজ। এরপর হচ্ছে যে আমার আরেকটা কি ছিল, আমার হচ্ছে যে আমি যে স্যান্ডটা ইউজ করতেছি তার ডেনসিটি দরকার ইন লুজ স্টেট। তো এটা খুবই সোজা, এটা হচ্ছে যে তোমার এখানে মোল্ড একটা ইউজ করতে হবে এবং মোল্ডের উপর একটা কলার থাকবে আর কি, এই যে একটা কলার থাকবে। তো প্রথমে কাজ কি যে এই কলারটা খুলে ফেলে শুধু এই মোল্ডটা এবং মোল্ডের উপরে দেখো নিচে একটা বেস প্লেট আছে এটা সহ ওয়েট নিতে হবে। তাহলে বেস প্লেট সহ মোল্ডের ওয়েট নিচ্ছো এবং তোমার মোল্ডের ওয়েট নেবে এবং সাথে সাথে মোল্ডের ডায়ামিটার এবং হাইটটা তোমার হচ্ছে যে উচ্চতা বা হাইট কত এটা তোমার হচ্ছে যে মেপে নিতে হবে।
তাহলে তুমি যদি মোল্ডের যেহেতু সিলিন্ড্রিক্যাল শেপ মোল্ডটা, তাহলে তুমি ডায়ামিটার জানো, মোল্ডের হাইট জানো, তাহলে ভলিউম পেয়ে যাবা ভি ইকুয়াল টু পাই বাই 4 টি স্কয়ার ইনটু 6। এখান থেকে ভলিউম পাবা এবং তুমি বেস প্লেট সহ মোল্ডের ওয়েট পাচ্ছ। ঠিক আছে, এরপরে একইভাবে তুমি এই স্যান্ড, যেহেতু আমি ফিল্ডে দেখো এখানে জাস্ট এই মোল্ডটা কেন ইউজ করা আছে, মোল্ডে একটা যেহেতু গর্ত করা হবে, তাহলে এইখানে ওই গর্তটা এই ধরো তুমি এখানে মোল্ড একই কন্ডিশন ধরে নাও যে মোল্ডটা হচ্ছে যে এখানে সেম কন্ডিশন। তাহলে আমি যেহেতু ফিল্ডে এই স্যান্ড কোন ইউজ করবো, তাহলে এইটা ইউজ করে এই মোল্ডটাকে ফিল আপ করবো। ঠিক আছে, মোল্ডটাকে যদি তুমি জাস্ট করলে তোমার ইকুইভ্যালেন্ট কনসিডার করো, তাহলেই হবে যে এই কোন। এবার একইভাবে এটা ফিল আপ করবো, ফিল আপ করে আমি হচ্ছে ইনিশিয়ালি ওয়েট নেব এই যে এটা সহ, আবার এটা W1 রেকর্ড করব। তারপরে তোমার 5 নম্বর কি করব, এই যে এখানে দেখো ছবিতে এটা বাঁকা হচ্ছে কিন্তু এটা আসলে হবে। তারপরে কি করব, যে ফিল্ডে আমি কি করতাম, যে তোমার এই দেখো এই মোল্ডের উপরে জাস্ট হচ্ছে যে এটা ইনভার্স ওয়েতে রাখতে হবে। রাখার পরে তারপরে তুমি কি করবা, যে এই যে তোমার এই তোমার এই যে বাল্বটা আছে এটা ওপেন করব এবং যখন ওপেন করব তখন কিন্তু তুমি কোনো প্রকারের ভাইব্রেশন বা নাড়াচাড়া বা হচ্ছে বা ইনক্লাইন কোনো কিছু করা যাবে না, একবারে পারফেক্টলি ভার্টিক্যাল থাকতে হবে, কোনো ভাইব্রেশনও করা যাবে না, কোনো কিছু করা যাবে না। করলে কি হবে, এটা হচ্ছে কম্প্যাক্ট কন্ডিশনে আর কি, কম্প্যাক্ট হয়ে যেতে পারে, সুতরাং আমরা তখন অ্যাকচুয়াল ডেন্সিটি পাবো না, লুজ কন্ডিশনে। সুতরাং এটা ওর ন্যাচারালি যেভাবে ফিল্ডে ফ্লো তারপর কি করব, যে এই এখানে দেখো এখানে কোন শেপ যখন হবে তখন এই কোনটা উপরে তোমার এখানে স্ট্রেট তোমার যে এস অথবা তোমার যে কোনো একটা স্কেল দিয়ে তুমি এইটা যখন এটা কোনোভাবেই যেন আর কি কম্প্যাক্ট নয় সেটা খেয়াল। তো তারপর কি করব, এই সয়েল সহ মোল্ডের তোমার হচ্ছে যে আমি আবার ওয়েট নেব। তাহলে এখন দেখো এখানে আমি যখন খালি মোল্ডের ওয়েট নিয়েছিলাম, এই যে এইটাতে আমি খালি মোল্ডের ওয়েট নিয়েছিলাম, আর এইটা হচ্ছে যে তোমার স্যান্ড সহ আমি ওয়েট নিলাম। ঠিক আছে, স্যান্ড সহ ওয়েট নিলাম। তাহলে এখন এই মোল্ডের আমি তো ভলিউম জানি এবং এর মধ্যে কতটুকু স্যান্ড আছে সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, কিভাবে বের করবো, যে ইনিশিয়াল এই যে এই ওয়েট থেকে ইনিশিয়াল খালি মোল্ডের ওয়েট যদি বাদ দিই তাহলে কতটুকু স্যান্ড থাকবে। তাহলে রো ইকুয়াল টু আমরা ডেনসিটি ইকুয়াল টু কি জানি, এম বাই ভি, এম জানি আর ভি জানি, তাহলে আমি স্যান্ডের ডেনসিটি বের করবো। এতটুকু কারে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে তোমার, তাহলে আমার এরপর হচ্ছে যে তোমার আমি যেটা স্যান্ড কোনের মধ্যে কতটুকু এই কোন ফিল আপ করতে কতটুকু স্যান্ড লাগবে সেটার ভর জানি, স্যান্ডের ডেনসিটি জানি। এখন হচ্ছে আমার ফিল্ড প্রসিডিউর, ফিল্ডে গিয়ে আমি কি করব, খুবই সহজ। ফিল্ডে গিয়ে ফার্স্ট হচ্ছে আমাকে একটা লেভেল সারফেস খুঁজে বের করতে হবে, অথবা লেভেল যে ফিল্ড করবো লেভেল সারফেস তৈরি করতে হবে। প্লেটটা এখানে যে বেস প্লেটটা ছিল এটা বসাবো আর কি, এটা বসাবো এবং এটা ফিক্স করে আর কি একটা খুবই একটা লেভেল বা প্লেন গ্রাউন্ডের উপরে বসাবো, যেন আর কি এটা কোনো দিকে করে ফিক্স করে আর কি রাখতে হবে, কোনো কিছু দিয়ে আর কি ফিক্স করতে পারো, এই পাশে একটা, এই পাশে, এই পাশে, এই পাশে, তাহলে প্লেটটা মুভ না। এরপরে কি করব, এরপর আছে যে তোমার কোনো গর্ত তৈরি করবো এবং গর্তের ডেপ কত হবে আছে যে তুমি যদি যে আমার হচ্ছে যে তোমার তার যে কম হয়, কারণ কি স্যান্ড কন্টেইনারে তুমি যতটুকু স্যান্ড নিতে পারবা তার থেকে যদি এই গর্তের ভলিউমটা অনেক বেশি হয়ে যায় তখন কি শর্টেজ করবে, সেটা অ্যাকুরেটলি হবে না আর কি, তুমি তার থেকে একটু কম হবে। তো এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তুমি, অথবা অনেক সময় ডিপেন্ড
লোড কনস্ট্রাকশন করা দেখো, তখন হচ্ছে দেখো এখন এই প্রত্যেকটা লেয়ারের থিকনেস কত। যে আমার যদি একটা লেয়ারের থিকনেস এত হয়, তাহলে হচ্ছে যে ডেনসিটি কত সেটা বের করতে হবে। তাদের হচ্ছে যে তুমি তুমি করতে পারো, যে এটা নরমালি এরকম হতে পারে পর্যন্ত এই সয়েল সয়েলটা এটা যেন মানে যেন আর কি নষ্ট না হয়। যতটুকু সয়েল আমি এক্সকাভেট করতেছি ততটুকু সয়েল যেন আমি কালেক্ট করি, ঠিক আছে, যেন হচ্ছে যে তোমার লস কম হয়, এটা মিনিমাম লস যেন না হয়। পলিথিন ব্যাগে অথবা এয়ার টাইট কন্টেনারে কালেক্ট করতে হবে। কারণ কি আমার এই সয়েলের ময়েশ্চার কন্টেন্ট, আমার যদি এই ফিল্ডে যদি ময়েশ্চার যদি লো ফিল্ডে, তাহলে আমি অ্যাকুরেট ময়েশ্চার কন্টেন্ট পাবো না। এজন্য আমার হচ্ছে পলিথিন অথবা হচ্ছে যে তোমার এয়ার টাইট, যেটা দিয়ে ময়েশ্চার লুজ হওয়ার সম্ভাবনা কম, এরকম একটা ইউজ করতে হবে। এরপরে দেখো এই যে তুমি এটা কালেক্ট করবা, তারপরে আগেও করে নিতে পারো, এই প্রসিডিউরটা তুমি আগেও করে নিতে পারো। তারপরে এইটার ইনিশিয়াল আবার একইভাবে ওয়েট নিতে হবে, ঠিক আছে, তাহলে এটা আমি ওয়েট নিব একইভাবে। এরপরে কি করতে হবে, এইটা আমার করে যে স্যান্ড কোনটা আছে এটা আমি ফিল্ডে নিয়ে এসে এইভাবে, এই সময় কিন্তু যখন তুমি এইভাবে ইনভার্টে রাখবা তখন কিন্তু এই সুইচটা অফ থাকবে। তাহলে এটা এখানে আমি প্লেস করব, এবং এইটা দেখো পারফেক্টলি ভার্টিক্যাল, এবং এটা ক্যালিব্রেশন করছিলাম ল্যাবে, আগে দেখাইলাম একইভাবে রাখতে হবে সেন্টারে, ভার্টিক্যাল হতে হবে। তারপরে কি করতে হবে, তোমার এই যে বাল্বটা ওপেন করে দিতে হবে, এইটা একই প্রসিডিউর, যে এইটা বাল্ব ওপেন করে দেওয়া হবে, তখন এই বাল্বটা ক্লোজ করে দিতে হবে। তারপর না তখন এটা রিমুভ করলাম। এবার হচ্ছে যে দেখো এরকম হবে, যে এটা ফিল্ডে দেখো এরকম একটা শেপ তৈরি হবে। এখানে কিন্তু দেখো যে বেস প্লেটের উপরে স্যান্ড আছে, আবার কিন্তু এই গর্তের মধ্যে স্যান্ড চলে গেছে। তাহলে এখন যদি আমি এই জারে যদি ওয়েট নিই, তাহলে আমি এখানে আবার হচ্ছে যে W2 পাইলাম। তাহলে আমার যদি এই যে ইনিশিয়াল যে আমি ওয়েট নিলাম, এই যে ইনিশিয়াল এখানে যে ওয়েট নিলাম, সেইখান থেকে যদি আমি যে হচ্ছে যে এই তোমার প্লেট এবং হচ্ছে কোন ফিল করার জন্য কতটুকু স্যান্ড, ঠিক আছে, এই যে ওয়েট নিলাম 11 নম্বরে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে যে এই স্টেপ থেকে হচ্ছে যে তোমার কিসের ওয়েট পাচ্ছি, হোল হোল যেটা আছে সেইটা লাগতেছে, প্লাস হচ্ছে যে তোমার আর উইথ বেস প্লেট এইটাকে ফিল আপ করার জন্য কতটুকু স্যান্ড লাগবে সেইটা পাইছি। মনে করে এটা পাইলাম হচ্ছে M1, আর এইটা পাইলাম হচ্ছে। এখন এই গর্তটুকু ফিল আপ করার জন্য, এখানে হোলটা ফিল আপ করার জন্য কতটুকু তুমি হচ্ছে যে কতটুকু স্যান্ড লাগছে সেটা আমরা কিভাবে পাবো, এটা যদি M1 করি, এই যে এই দুইটা যদি মাইনাস করি দিই, তাহলে এই কোন কোন এটা কাটা গেল, তাহলে M2 মাইনাস ফিল আপ করার জন্য কতটুকু স্যান্ড লাগবে সেটা। আমি তো তোমার হচ্ছে এই স্যান্ডের ডেনসিটি জানি, ঠিক আছে, তাহলে রো এটা দিয়ে আমি হচ্ছে যে এখানে ভি পেয়ে যাবো। আচ্ছা, রো ইকুয়াল টু হচ্ছে যে এম বাই হচ্ছে যে তোমার ভি, তাহলে ভি পাওয়ার জন্য এম বাই রো, ঠিক আছে। তাহলে এম বাই রো এটা দিয়ে ভাগ দিলে আমি এখানে হোলের ভলিউম পেয়ে গেলাম। এখন হোলের ভলিউম পেলাম, আর হচ্ছে যে এইখান থেকে কতটুকু সয়েল এক্সকাভেট করছি সেটা তো আমি ওয়েটটা বের করে, এখান থেকে যেহেতু এই গর্ত থেকে আমি সয়েল কালেক্ট করছি, তাহলে তার ওয়েট আমি পাবো। তাহলে হচ্ছে যে আমার হচ্ছে যে এই হোলের ভলিউম পেয়ে গেলাম, এবং হচ্ছে এখান থেকে কতটুকু সয়েল নিছি সেটার ওয়েট পেলাম। তাহলে হচ্ছে যে এই সয়েলের ডেনসিটি আমরা পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে। এবং এইখান থেকে যে সয়েলটা নিব সেটা হচ্ছে যে তোমার ওয়েট নিলাম, তারপর হচ্ছে যে আমার ময়েশ্চার কন্টেন্ট বের করতে হবে। তো ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য আমাকে কি করতে হবে, যে এইখান থেকে আমরা ময়েশ্চার কন্টেন্ট সয়েলের কিভাবে বের করি, যে তুমি হচ্ছে যে সয়েলটাকে ওভেনে রাখবা,
100 তোমার হচ্ছে যে 10 ডিগ্রি বা 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 110 অথবা 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখবা। রাখার পরে হচ্ছে যে তোমার 24 ঘন্টা অথবা হচ্ছে যে তোমার 24 ঘন্টা, তোমার যদি ক্লে সয়েল হয় তাহলে একটু লং টাইম রাখতে হয়, এটা একটা লিমিট করে দেওয়া আছে। 24 ঘন্টা এক্স্যাক্টলি না, তবে 24 ঘন্টা রাখলেই হবে, অথবা অনেক সময় 15 ঘন্টা রাখলেও হয়। আর স্যান্ডের ক্ষেত্রে তোমার যদি স্যান্ডি সয়েল হয় তাহলে সেই ক্ষেত্রে আরো কম টাইম রাখলে হয়। এটা কোডে বলা আছে যে তোমার ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করতে হবে। তো রাখলা, তারপর হচ্ছে যে তুমি ইনিশিয়াল ওয়েট অবস্থায় তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে ইনিশিয়াল ওয়েটটা নিয়ে নিলা, এবং যখন ওভেনে রাখবা তখন এটা ড্রাই হয়ে যাবে, তাহলে ড্রাই কন্ডিশনে রাখবা, তাহলে কতটুকু পানি ছিল সেটা তুমি বের করতে পারবা, যে ময়েশ্চার কন্টেন্ট যেভাবে বের করে আর কি। তো তোমার দেখো আমরা তাহলে এখন কি কি পাচ্ছি, যে ডেনসিটি অফ দ্য স্যান্ড ইউজ টু ফিল দ্য হোল, যে আমি স্যান্ডের ডেনসিটি পাচ্ছি, এবং এই তোমার হচ্ছে কোন এবং বেস প্লেট ফিল আপ করার জন্য কতটুকু স্যান্ড দরকার সেটা পাচ্ছি, এবং তোমার কতটুকু সয়েল রিমুভ করা হচ্ছে ফিল থেকে সেটা পাচ্ছি ওয়েট, আর কোন বেস প্লেট এবং হোল ফিল আপ করার জন্য কতটুকু পাচ্ছি সেটা পাচ্ছি। এখন এই ইনফরমেশন থেকে তুমি ফিল, এই যে এই টেস্ট থেকে এই ইনফরমেশন গুলো পাবা। এখন তোমার হচ্ছে যে তোমার এরপরে বের করতে হবে যে আমি যেগুলো এই কথাগুলো বলছি সব, হোলের ভলিউম বের করতে হবে, কতটুকু ই করতে হবে, ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য ফিল, এইটা পেয়ে গেলে আমরা এই ইকুয়েশন ইউজ করে তোমার হচ্ছে যে গামা এবং হচ্ছে গামা ড্রাই পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার প্রসিডিউর, যে আমাদের হচ্ছে ফিল ডেনসিটি স্যান্ড কোন মেথডে আমি কিভাবে বের করতে পারি, বুঝছো? জি স্যার। আচ্ছা, তোমরা কি মনে করছো শেষ হয়ে গেছে? জি স্যার। না, শেষ হয় নাই, আরো তো দুইটা আছে, যে আমি হচ্ছে যে মিনিমাম ডেনসিটি এবং হচ্ছে ম্যাক্সিমাম ডেনসিটি কিভাবে বের করতে পারবো। আচ্ছা, এটা আমি একটা ভিডিও ডেনসিটি মিনিমাম ডেনসিটি, তোমরা ডেনসিটি কিভাবে বের করতে, যে তোমার একটা স্পেশাল তোমার হচ্ছে যে এটা ফিক্সড ডাইমেনশনের কোডে বলা আছে যে ডাইমেনশন কত হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি তুমি হচ্ছে হাইটের মেজারমেন্ট নেবা এবং হচ্ছে যে ডায়ামিটার নেবা, তাহলে ওইখান থেকে ভলিউম পাবা। এবার আমি যখন মিনিমাম ডেনসিটি বের করব তখন হচ্ছে যে তোমার ওই ওই তোমার হচ্ছে যে তোমার কি বলে যে ওই মোলটাকে তোমার বের করবো, সেই সয়েল দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর সয়েলটা হবে ড্রাই কন্ডিশনে ফিল আপ করতে হবে, এবং এমন ভাবে ফিল আপ করতে হবে যেন কম্প্যাক্ট না হয় আর কি, লুজ কন্ডিশনে, ঠিক আছে। ফিল আপ করে তুমি হচ্ছে যে এবার মোল্ডের ইনিশিয়াল মোল্ডের যে তোমার এমটি মোল্ড, তোমার হচ্ছে খালি অবস্থায় মোল্ডের ওয়েট নিতে হবে, স্যান্ড দিয়ে ফিল আপ করার পরে তোমার হচ্ছে যে মোল্ডের ওয়েট নিতে হবে। তাহলে হচ্ছে যে তুমি এখন কতটুকু ওই ফিল আপ করা, তোমার ওই মোল্ডটাকে লুজ কন্ডিশনে ফিল আপ করার জন্য কতটুকু সয়েল লাগবে তার ভর জানো, আর ডেনসিটি তো সরি ভলিউম তো জানো, তাহলে ডেনসিটি কত ইজিলি পেয়ে যাবে। এটা কোনো তোমার বলতে গেলে খুব ইজি এক্সপেরিমেন্ট, আর কি এক্সপেরিমেন্ট বলাও চলে না, এটা যে কোনো কেউ বের করতে পারবে, ঠিক আছে। তারপরে এসে এবার হচ্ছে তোমার ম্যাক্সিমাম ডেনসিটি আমি কিভাবে বের করবো, এটা কম্প্যাক্ট কন্ডিশনে। এখন কম্প্যাকশন করতে হবে, এখন কম্প্যাকশন করার জন্য এখানে একটা স্পেশাল টাইপের তোমার ভাইব্রেটরি টেবিল ইউজ করা হয়। সেই টেবিলের উপর রেখে জাস্ট তোমার হচ্ছে যে মোল্ডটাকে রাখবা স্যান্ড সহ, খালি মোল্ড রাখলে হবে না, স্যান্ড সহ রাখতে হবে। রেখে জাস্ট হচ্ছে তোমার একটা সুইচ আছে, ওই সুইচটাতে টিপ দেবা, ঠিক আছে। তারপর ওই মেশিনটা অটোমেটিক করে চলতে থাকবে এবং ভাইব্রেট করবে সে। এখন হচ্ছে যে তুমি কতটুকু এবার তোমার ওয়েট, যেহেতু এবার দেখবা কম্প্যাক্ট হলেই তোমার কি হবে, কতটুকু হাইট কমে গেছে এটা তুমি মেজারমেন্ট নেবা। তাহলে মোল্ডের ইনিশিয়াল তুমি হাইট হবে না, শুধু হাইটটা কমবে, হাইট ইনিশিয়াল হাইট জানো কত, এবার হচ্ছে কতটুকু কমে গেছে, তাহলে হাইট এখন তুমি পাই/4 d² ইনটু h, এখানে h এর ভ্যালুটা কম হবে, এখানে হচ্ছে যে তুমি তুমি ঠিক আছে, ভর তো ফিক্সড, ভর তো চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেল এবং ভলিউম চেঞ্জ হয়ে গেল, তোমার ডেনসিটিও চেঞ্জ হয়ে যাবে, খুবই সহজ। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না। এটা
আচ্ছা বেশি যে ভিডিওটা দেখাচ্ছে যেটা আমি আসলে কেউ টেস্ট করবো এখানে দেখো যে আমার আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে ভিডিওটা না স্যার আসেনি স্যার এখনো। স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু ভিডিওটা লিংক এই তোমার জি স্যার আসছে এখন স্যার। হ্যালো কথা কি শুনতে পাচ্ছ জি স্যার জি স্যার আচ্ছা আর এই ভিডিও কি দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা তো এখানে দেখো ভিডিও তো তুমি এখানে এখানে আসছে যে আমাদের রিলেটিভ ডেনসিটি অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম ডেনসিটি টেস্ট বের করব আমরা এখানে এখন তুমি এখানে দেখো যে তোমার হচ্ছে যে তোমার দেখো এখানে কি কি ইউজ করা হবে এই ডেনসিটি আমার টেস্টের জন্য সেটা বলা আছে apparatus কি লাগবে কথা না শোনা গেলে বলবো আর কি 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 অ্যাপারেটাস লাগবে একটা হচ্ছে ডেনসিটি মোড লাগবে এখানে লেখা হচ্ছে এটা হচ্ছে কলার আর কি এবং এটা হচ্ছে যে স্যান্ড কোন মানে হচ্ছে যে আমি ওটা দিয়ে আর কি তোমার ওই স্যান্ডটার মধ্যে আর কি এই যে সার্চার একটা ওয়েট লাগবে এখানে সার্চার ওয়েট এবং এটা দেখো একটা ডিস্ক আর কি এটা বলা আছে এবং তোমার ডায়াল গেজ লাগবে উইথ স্ট্যান্ড এই যে এখানে স্ট্যান্ড সহ দেওয়া আছে তারপর তোমার ভার্নিয়ার অথবা স্লাইড ক্যালিপার্স হ্যাঁ আর এইটা হচ্ছে যে ভাইব্রেটিং টেবল এই যে আচ্ছা এই যে এই যন্ত্রগুলো যার উপর রাখা আছে যে এই যে যে টেবিলটা এটা এই যন্ত্রগুলো যেটার উপর রাখা আছে এটা একটা ভাইব্রেটরি টেবিল মানে ভাইব্রেশন তৈরি করবে আর কি তাহলে আর ডায়াল গেজ থাকবে উইথ স্ট্যান্ড ভার্নিয়ার ক্যালিপার্স আছে এবং তোমার প্যান উইথ ওভেন ডাইরেক্ট স্যাম্পল এই যে আমার যে স্যাম্পল যে সয়েলটা মনে করে এভাবে নিবা এবং তোমার এখানে ব্যালেন্স থাকবে ওয়েট মেশিন আর কি তো ইনিশিয়ালি কি করতে হবে যদি মিনিমাম ডেনসিটি আমি যখন বের করবো এটা হচ্ছে মিনিমাম ডেনসিটি বের করার প্রসিডিউর তো প্রথমে খালি মোল্ডার ওয়েট নিব এবং হচ্ছে ডায়ামিটার আছে মোল্ডের ডেপথ নিব এবং যখন ডায়ামিটার ডেপথ নিব তখন কিন্তু তোমার 2-3টা ডায়ামিটার নিতে হবে এবং ডেপথ কিন্তু 2-3টা নিতে হবে তারপর তুমি এভারেজ ভ্যালু ইউজ করবা যখন ওয়েট নেবা তখন 2-3বার মিনিমাম 3বার করে আর ওয়েট নেবা তারপর হচ্ছে এভারেজ ইউজ করবা তো এখানে দেখো এখানে ওয়েট অফ দ্য এমটি মোল্ডের এখানে ওয়েট দেখাচ্ছে 9569 গ্রাম ঠিক আছে এভাবে তুমি ওয়েট নেবা এখানে ডাইমেনশন মাপতেছে স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি স্কেল দিও যদি অ্যাকুরেটলি মাপতেছো তাহলে স্লাইড ক্যালিপার্স ইউজ করা বেটার এখানে দেখো ডায়ামিটার দেখাচ্ছে মোল্ডের ডায়ামিটার 15.2 সেন্টিমিটার ঠিক আছে তারপর দেখো এখানে মোল্ডের হাইট মাপতেছে এটা এখানে একবার দেখাচ্ছে কিন্তু তুমি 3বার নেবা আর কি যখন যাবে এই করবো তো এখানে দেখো ডেপথ অফ মোল্ড দেখাচ্ছে এত এরপরে দেখো এই স্যান্ডটা তোমার হচ্ছে যে আমার যে এখানে তোমার ই থাকবে স্যান্ড কোন থাকবে এটার মধ্যে ফিল আপ করবা ঠিক আছে ফিল আপ করে দেখো এখানে স্যান্ডটা যখন প্লেস করতেছে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে এই দেখো এখানে স্যান্ডটা যখন আচ্ছা তো ই থেকে দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখো স্যান্ডটা যখন প্লেস করতেছে তখন এই যে স্যান্ডের যে তোমার টপ এবং এইখানে দেখো এখানে একটা নলের মতো আছে আর কি
টিউবের মতো লম্বা। এই যে এই দুইটার মধ্যে যে তোমার গ্যাপ, এইটা হচ্ছে যে তোমার হাফ ইঞ্চির বেশি। হাফ ইঞ্চি মানে কত? 12.5 মিলিমিটারের বেশি হবে না। এটা কিন্তু মেইনটেইন করতে হবে তোমাকে যখন টেস্ট করবা। যদি এর হাইট যদি বেশি হয়ে যায়, তখন তুমি যখন এটা উপর থেকে ফেলবা, তখন এই স্যান্ড কিন্তু কম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সো এখানে ফ্রি ফল যে হাইটটা, এটা ম্যাক্সিমাম তোমার কত হতে পারবে? হাফ ইঞ্চি, অর্থাৎ 12.5 মিলিমিটার। এর থেকে তুমি বেশি হাইটে ফেলতে পারবে না। ফেললে তখন তোমার কি হয়ে যাবে? কম্প্যাক্ট হবে। এবং এইটা হচ্ছে স্পাইরাল মোশনে ফেলতে হবে যেন আর কি তোমার। এবং স্পাইরাল মোশনটা কেমন হবে? আউটসাইড থেকে ইনারের দিকে আর কি, এরকম করে করে আর কি ঘুরাই ঘুরাই আর কি তোমার স্যান্ডটাকে প্লেস করতে হবে। ঠিক আছে? এবং সবসময় ক্লিয়ার হাইট। তোমার যখন এই হাইট, তো তুমি যখন স্যান্ড দিয়ে ফিল আপ করতেছো, একটু আর হাইট আস্তে আস্তে বাড়বে, তখন তোমার ওই ক্লিয়ার স্পেসিংটা এইভাবে মেইনটেইন করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে প্লেস করতেছে স্যান্ডটা এইভাবে আর কি। দেখো খুবই সতর্কতার সহিত, এই যে মশা নেই যারা আর কি তোমার প্রত্যেকটা লেয়ার ইউনিফর্ম। এই যে এখন দেখো, এইটা অনেকটা বেশি উপরে ফিল আপ করতে হবে, উপরে ফিল আপ করতে হবে। এবং এই হাইটটা কতটুকু ফিল আপ করতে হবে? এটা হচ্ছে 1 ইঞ্চির মতো আর কি তুমি এই উপরে ফিল আপ করতে পারবা। 1 ইঞ্চি হাইট, ঠিক আছে? 1 ইঞ্চি মানে হচ্ছে 25 মিলিমিটার। এটা দিয়ে ফিল আপ করবা। ফিল আপ করার পরে তারপরে এখানে দেখো স্ট্রেট দিয়ে এই যে এটাকে টপ সারফেসটা খুব সতর্কতার সহিত আর কি করতে হবে, তোমাকে লেভেল করতে হবে আস্তে আস্তে, যেন কম্প্যাক্ট না হয়। এই যে লেভেল করে তারপর হচ্ছে যে তোমার ওয়েট নিবা। এখন দেখো এখানে হচ্ছে ইনিশিয়াল খালি মোল্ডের ওয়েট আগে পাইছো, আর এটা হচ্ছে যে তোমার এই স্যান্ড শো মোল্ডের ওয়েট ইন লুজ কন্ডিশন। এটা কিন্তু লুজ কন্ডিশনে স্যান্ড শো 12,700। আগে কত পাইছিল মনে নাই আমার, 12,699। এই দেখো এখন একটু চেঞ্জ হচ্ছে, আবার 700। এটা নিলা। এবার হচ্ছে যে তোমার, এখন দেখো আমার যদি লুজ ডেনসিটি বের করতে হয়, আমি কিন্তু এটা লুজ কন্ডিশনে এই স্যান্ডের মধ্যে, এই সরি এই মোল্ডের মধ্যে প্লেস করছি, ঠিক আছে? এখন আমার যদি লুজ ডেনসিটি বের করতে হয়, তাহলে আমি এই ফাইনাল ওয়েট থেকে ইনিশিয়াল ওয়েটটা বাদ দিব, মানে এমটি মোল্ডের ওয়েটটা বাদ দিব। তাহলে হচ্ছে যে স্যান্ডের ওয়েট, কতটুকু স্যান্ড লাগছে লুজ কন্ডিশনে ফিল আপ করার জন্য, সেটা পাবো। এবং মোল্ডে যেহেতু আমি হাইট আর ডায়ামিটার নিছি, তাহলে ওইখান থেকে ভলিউম পাবো। তাহলে m/v ইকুয়াল টু আমি হচ্ছে যে ডেনসিটি পেয়ে যাবো। খুবই সহজ। এরপরে আমি যখন ম্যাক্সিমাম ডেনসিটি বের করতে চাবো, এই তখন তোমার আর স্যান্ড আর আলাদাভাবে, যেহেতু তুমি লুজ কন্ডিশন ঢুকাইছো, তাহলে আলাদাভাবে ঢুকানোর দরকার নাই। জাস্ট ওই মোল্ডটাই এখন হচ্ছে যে তুমি এই যে আমার যে ভাইব্রেটিং টেবিল আছে, এই টেবিলের উপরে প্লেস করবা। এই দেখো এরা এখানে হচ্ছে যে তোমার এখানে ফিক্স করতেছে ভাইব্রেটিং টেবিলের উপরে এই মোল্ডটাই। এখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডেনসিটি কিভাবে বের করবো সেটা দেখতেছি। এই যে ভাইব্রেটিং টেবিলের উপর প্লেস করতেছে, এখানে দেখো এখানে স্ক্রু আছে বা নাট আছে, এটা দিয়ে এটা ফিক্স করে দিচ্ছে বেসটাকে। আমাদের লেভেল টেবিল আছে, তুমি দেখতে পারবা, ঠিক আছে? এখন এই মোল্ডটা এই যে ফিক্স করে ই করলো, স্যান্ড মেজার দ্য ওয়েট স্যান্ড। এরপরে দেখো এই কলারটা বসাচ্ছে, এই যে কলারটা ছিল সেইটা বসাবে, ঠিক আছে? এই কলারটা বসাবে, কলার দ্য মোল্ড। এবং হচ্ছে যে তোমার এরপরে অ্যাপ্লাই সারসাস ওয়েট, তুমি এই সারসাস ওয়েটটা দিবা এরপরে, ঠিক আছে? এই সারসাস ওয়েটটা দিচ্ছে, ওয়েটটা দিয়ে এবার এখন তোমার সেটআপ কমপ্লিট। এবার হচ্ছে যে তোমার সুইচ দিতে হবে মেশিনটাকে। তো এখানে দেখো, এখানে বলছে স্টার্ট দ্য ভাইব্রেটিং টেবিল ফর 10 মিনিটস এট 60 হার্জ। অর্থাৎ এই মেশিনের ফ্রিকোয়েন্সি যদি 60 হার্জ হয়, তাহলে হচ্ছে যে 10 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার এইখানে আর কি তোমার এই এই জিনিসটা ভুল আছে, বুঝছো? এখানে লেখা অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ইউটিউব থেকে নিয়েছি, ঠিক আছে? বুঝছো? এটা কিন্তু আমার বানানো ভিডিও না, ইউটিউব থেকে নেওয়া। তো ইউটিউব থেকে নেওয়া হয়েছে, তো এখানে আর কি ভুল আছে বা ওরা যে স্ট্যান্ডার্ডে করছে সেটা হতে পারে। কিন্তু এসটিএম এ বলা আছে, এসটিএম স্ট্যান্ডার্ড বলা আছে যদি 50 হার্জ হয়, তাহলে হচ্ছে যে 8 মিনিটের মতো ভাইব্রেশন করতে হবে। আর যদি 60 হার্জ হয় তখন, সরি 50 হার্জ হলে 10 মিনিটস এর মতো, আর যদি 60 হার্জ হয় তাহলে হচ্ছে যে 8 মিনিটের মতো। অর্থাৎ এই মেশিনের ফ্রিকোয়েন্সি যদি তোমার এইখানে ভাইব্রেটিং যে টেবিল আছে তার ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তাহলে হচ্ছে 8 মিনিট, সরি 10 মিনিট। আর যদি 60 হার্জ হয় তাহলে হচ্ছে যে 10 মিনিটস। কিন্তু এরা 60 হার্জে 10 মিনিটস দেখছে। আমরা ফলো করবো হচ্ছে যে এসটিএম স্ট্যান্ডার্ড, এইটা ফলো করবো না। হ্যাঁ, ঠিক আছে? এটা মনে রাখবা যে 50 হার্জ হলে 10 মিনিটস আর 60 হার্জ হলে 8 মিনিট, যেটা এসটিএম স্ট্যান্ডার্ডে বলা আছে। যাই হোক, এটা তুমি ইগনোর করতে এখানে লেখাটা। এখন তোমার এখানে দেখো, এখানে সুইচ আছে, এটা তোমার চালু করতে হবে।
চালু করলে দেখবা যে একটা শব্দ হবে আর কি, ভাইব্রেশনে যেরকম শব্দ হয়, সাউন্ড হয়, ওরকম ল্যাবে দেখবা সাউন্ড হয়। এখানে আবার সাউন্ড অফ করা আছে, এই জন্য তোমরা শুনতে পাচ্ছ না, ঠিক আছে। এবার এটা ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হয় যখন তোমার 8 মিনিট কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি কি করবে, এই সার্চটাকে এটাকে রিমুভ করবা এবং এই কলারটাকে এই যে আফটার 10 মিনিটস সার্চেস ওয়েট রিমুভ করবা এবং তোমার এই কলারটাকে রিমুভ করবা, ঠিক আছে। এখন দেখো এখানে এই যে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কিন্তু হাইটের ছিল এই পর্যন্ত, কিন্তু এইগুলো কমে গেছে হাইট, বুঝতে পারছো কমে গেছে কেন বলো তো? কম্প্যাকশন আছে স্যার। হ্যাঁ, কম্প্যাকশন ইজ রাইট। এখন হচ্ছে এখন দেখো যে তোমার এই মোল্ডের কিন্তু ডায়ামিটার চেঞ্জ হয় না, কিন্তু এই মোল্ডের এখন দেখো হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হাইট চেঞ্জ হয় না নাকি চেঞ্জ, এই সয়েলের ওয়েট কি চেঞ্জ হয়েছে? স্যার মানে এর মধ্যে যতটুকু এর মধ্যে যতটুকু স্যাম্পল নিছিলাম সেটা কি চেঞ্জ হয়েছে? জি না স্যার। হ্যাঁ, শুধুমাত্র হাইটটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি হাইটটা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমি কিভাবে মেজার করতে পারবো, যে এইখান থেকে এখন হচ্ছে যে আমার কতটুকু ডিপ্রেশন বা কতটুকু কম্প্যাক্ট হয়েছে সেটা আমি বের করবো। তাহলে ইনিশিয়াল মোল্ডের হাইট আমরা জানি, সেইখান থেকে আমার কতটুকু এখানে কম্প্যাক্ট হয়েছে সেই হাইটটুকু যদি আমি মাইনাস করি, তাহলে হচ্ছে যে এখানে অ্যাকচুয়াল কম্প্যাক্টেড হাইট কত সেটা পেয়ে যাবো, ঠিক আছে। এখন এইটা কিভাবে মেজার করতে হবে, এটার জন্য তুমি দেখো এটার জন্য প্রসিডিউরটা কি বলছে, যে এটা তোমার এখানে খেয়াল করতে হবে এই সারফেসটা যেন স্মুথ হয়। তো এখানে একটা বেস প্লেট ছিল বা একটা ডিস্ক ছিল, সেইটা আমি এখানে বসাবো এর উপরে। দেখো এরপরে প্রসিডিউর দেখলে বুঝতে পারবো। এই যে ডিস্কটা বসাবো, কিন্তু কারণ কি ডিস্কের থিকনেসটা আগে আমি মেপে নিব, যে থিকনেস কত, এর থিকনেসটা আমি মেপে নিব। দেখো এর থিকনেস পাওয়া গেছে 130 মিলিমিটার। এরপরে ডিস্কটাকে আমি বসাবো, ঠিক আছে। এই বসাই এরপর হচ্ছে যে আমার যে ডায়াল গেজ আছে সেটা সেট করব, ঠিক আছে। সেট করে তারপর সেই ডায়াল গেজের রিডিং কিভাবে নিতে হয় ওগুলো তোমরা ল্যাবে আসলে দেখতে পারবা, ওগুলো খুব ইজি, আমি ওটা দেখাচ্ছি না। এখন হচ্ছে যে জাস্ট এই যে এখান থেকে দেখো এখানে ওই ডায়াল গেজটা এই যে বেস প্লেটের উপরে জাস্ট ডায়াল গেজের যে নিডেলটা আছে সেটা হচ্ছে যে তোমার বেস প্লেটের উপরে প্লেস করতেছে। প্লেস করার পরে এখানে তোমার হচ্ছে যে এখানে দেখো হাইট পাওয়া গেছে 2.2 প্লাস 1.3 ডিস্কের থিকনেস অর্থাৎ 3.5। শোনো এটা সহজ সরল, তোমরা যদি এইভাবে মেজার না করতে চাও তাহলে হচ্ছে যে আরেকভাবে করা যায়। এটা হচ্ছে কিভাবে, তুমি জাস্ট এখানে তোমার এর উপর একটা স্কেল রাখতে পারো, তারপর হচ্ছে যে তুমি স্লাইড ক্লিপার্স দিয়ে এখানে হচ্ছে যে হ্যাঁ সরি ডায়াল গেজ দিয়ে তুমি এখানে মেজার করতে পারো, বা এটা স্কেল দিয়েও করা যায় কি, কিন্তু সেইটাতে হয়তো বা কিছু এরর থাকবে, এই জন্য আর কি তোমার ওই ডায়াল গেজ দিয়ে করাটা বেটার। এবং তোমার এখানে ডিস্কটা কেন ইউজ করছে, কারণ ওই দেখো এখানে যে তোমার ডায়াল গেজের নিডেলটা এটা তো সুচালো, তো তুমি যদি এই সয়েলের উপর রাখো তাহলে ওইটা আর কি তোমার পেনিট্রেট করতে পারে, তো যেন পেনিট্রেট না করে এই জন্য এখানে শক্ত একটা ইসের উপরে রেখে মেজার নিচ্ছে। তাহলে আমি যদি এই থিকনেসটা জানি, এই থিকনেসটা যদি আমি জানি, তার সাথে যদি আমি এর উপরে কতটুকু মেজারমেন্ট সেটা যোগ করে দিই তাহলে তো আমার পাওয়া যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম ডেনসিটি আমি এখন এখান থেকে বের করতে হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? তো এরপর প্রশ্ন না থাকলে আমি হচ্ছে যে তোমাদের এইটাতে ল্যাব ম্যানুয়াল দিয়ে দিব, যেটা হচ্ছে যে এই ল্যাব ম্যানুয়াল এখন তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, রিলেটিভ ডেনসিটি থিওরি, আমি যে কথাগুলো বললাম এবং আমাদের টেস্টের অবজেক্টিভস কি বা সিগনিফিকেন্স কি কি কাজে ইউজ করা হবে এগুলো তো আমি থিওরিতে আগে বলছি। এবং তোমার এই যে মিনিমাম ডেনসিটি বের করার জন্য যে তোমার এই আছে, এই দেখো মিনিমাম ডেনসিটি বের করার জন্য এখানে 4টে মেথড আছে, তিনটা মেথড, মেথড এ বি সি, কিন্তু জেনারেলি আমাদের হচ্ছে মেথড এ যেটা এটা ইউজ করব আর কি, মেথড এ এইটা আমরা ইউজ করব, আর বি এন্ড সি হচ্ছে স্পেশাল কেসের জন্য। তো এই টেস্টটা আসলে কোন ধরনের সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা এখানে তোমার এই যে এই লেখা আছে, এই টেস্ট মেথড হচ্ছে
যে সয়েলে তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম 15% আর কি তোমার ফাইন, মানে তোমার কি বলে ফাইনার আর কি, ফাইনস পার্টিকেল ম্যাক্সিমাম হচ্ছে 15% থাকতে পারবে উইথ রেসপেক্ট টু ড্রাইনেস, সেই সয়েলের জন্য এই টেস্ট মেথডটা হচ্ছে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, প্রসিডিউর বলা আছে এখানে, ডিটেইলস প্রসিডিউর তুমি এখানে পাবা। জাস্ট আমি তোমাদেরকে ভিডিও দেখালাম, এখানে ডিটেইলস প্রসিডিউর পাবা। ঠিক আছে, ওই কথাগুলো লেখা আছে আর কি কিভাবে করবা, সো এগুলো নিজে করে নেবে, যে টেস্ট প্রসিডিউর বলা আছে। এবং তোমার এখানে কিভাবে ক্যালকুলেশন করতে হয় রোড মিনিমাম এমএস বাই বি, এটা তো বলার কিছু নাই, এটা তোমরা দেখে নেবে। এরপরে দেখো আমি তোমাদের একটা স্যাম্পল ডাটা শিট তৈরি করে দিয়েছি, তোমরা এইভাবে ডাটা শিট তৈরি করবে। কেন তোমার নাম, ক্লাস রোল নাম্বার, নেম অফ দা টেস্ট, কত তারিখে টেস্টটা করলাম, স্ট্যান্ডার্ড কি কি কোন স্ট্যান্ডার্ড ফলো করে টেস্টটা করা সেটা লিখবা, প্রজেক্ট নেম যদি থাকে তাহলে লিখবা, না থাকলে দরকার নাই। স্যাম্পল নাম্বার এন্ড ডেপথ এটা লিখবা, কি ধরনের সয়েল ইউজ করা আছে, কোর্স গ্রেন সয়েল, কোন মেথডটা ইউজ করা আছে, আমরা নরমালি মেথড ইউজ করব। এখানে দেখো আমি এখানে কিছু ডাটাও তোমাদের করে আর কি দিয়ে দিছি আর কি, যে এমটি মোল্ডের ওয়েট কত সেটা লিখবা, ডায়ামিটার কত মোল্ডের, হাইট কত, কি কি ডাইমেনশন, তোমরা আবার এগুলো লিখবা না আর কি, তোমরা ল্যাবে যেগুলো পাবা সেগুলো লিখবা। এটা জাস্ট আমি তোমাদের কাজকে, তোমাদের যে কাজ সেগুলোকে ইজি করার জন্য আর কি এগুলো দিয়ে দিছি। তারপর হচ্ছে ভলিউম অফ এমটি মোল্ড, ভলিউম বের করবা এই ফর্মুলা যেভাবে ইউজ করে। এবার হচ্ছে যে মাস অফ মোল্ড প্লাস সয়েল এটা নিবা। তারপরে যে ক্যালকুলেশন করে দিছি আমি কিভাবে ক্যালকুলেশন করবা, এই যে রুটের মিনিমাম এই সূত্র ইউজ করে। তারপর হচ্ছে এমএস, এই যে কিভাবে এমএস এর ভ্যালুটা পাবা, বুঝছো। তারপর মোল্ডের ভলিউম কত, এই যে রুটের রেজাল্ট এটা লিখতে হবে। তারপর সিগনেচার অফ দা প্রসিজার। ঠিক আছে, এটা একটা তোমার হচ্ছে যে টিপিক্যাল ডাটা শিট, এটার ফরম্যাট, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এইভাবে আর কি কাজ করবে। এখানে আমি একটা স্যাম্পল ক্যালকুলেশন করে দেখা দিচ্ছি যেন তোমাদের কি ইজি হয় এই করার জন্য। এরপর হচ্ছে তোমার ম্যাক্সিমাম ডেনসিটি ইনডেক্স অফ সয়েল, এই যে এটার জন্য তোমার 4টা মেথড আছে। তো আমরা হচ্ছে যে এখানে ড্রাই সয়েলের তোমার মিনিমাম ডেনসিটি ইনডেক্স ও ম্যাক্সিমাম ডেনসিটি ইনডেক্স ওপেন ড্রাই সয়েল নিব, এবং এই টেস্টটাও সেম সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আছে যে এখানে কি কি ধরনের এখানে তোমার ইউজ করবে অ্যাপারেটাস, সেগুলো ডিটেইলস দেওয়া আছে, এগুলো তুমি দেখবা। আবার টেস্ট প্রসিডিউর বলা আছে আর কি, যেটা বললাম আর কি ওইভাবেই করতে হবে। ঠিক আছে, এখানেই দেখো যে এই যে ভাইব্রেট দ্য মোল্ড অ্যাসেম্বলি এন্ড স্পেসিমেন ফর 8 প্লাস 0.25 মিনিট এট 60 আওয়ার্স, যেটা বললাম যে 60 হার্জের জন্য হচ্ছে যে এএসটিএমএস যেটা বলা আছে 8 মিনিট, আর যদি তোমার 50 হার্জের ইকুইপমেন্ট হয় তাহলে 10 মিনিট। আমাদের ল্যাবে যেটা আছে সেটা মনে হয় 50 হার্জ, সুতরাং ওইখানে 10 মিনিট ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে তোমার এই যে ক্যালকুলেশন, এই ক্ষেত্রে আমি একটা স্যাম্পল ডাটা সে তোমার সাথে ডাটা সেট করে দিয়েছি। এটা তুমি কি মেথড ইউজ করতেছি, তোমার ম্যাস ওয়েটটা তোমার হচ্ছে যে ভলিউম একই, সারফেস বেস প্লেটের থিকনেস, ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটার প্রসিডিউর করে দিয়েছি, বুঝছো। তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম ডেনসিটি কিভাবে করতে হবে। এই যে এখানে একটা জিনিস দেখো, ভি ইকুয়াল টু ভলিউম অফ দা টেস্টেড ড্রাই সয়েল, এখানে ভিসি মানে হচ্ছে যে ইনিশিয়াল মোল্ডের যে ভলিউম, তাহলে সেইখান থেকে তোমার হচ্ছে যে আমি যদি ক্রস সেকশনাল এরিয়া, আর এইচ মানে হচ্ছে যে এখানে হাইট কমে যাওয়ার পরে বাকি কতটুকু হাইট আছে, সরি হাইট কত কমে গেছে। এই যে আমি যদি এখানে তোমার এইভাবে দেখাই, এখানে একটু জাস্ট তোমাদের এই যে এটা মনে করো ইনিশিয়াল হাইট ছিল হচ্ছে যে এইচ, এখন হচ্ছে যে তোমার কমে গেল। ঠিক আছে, মনে করো যে এইখান থেকে এতটুকু হাইট কমে গেল, তাহলে এতটুকু হাইট কতটুকু হবে, এখন এই যে যতটুকু কমে গেল তার ভলিউম কিন্তু এইটা, যে এটার কিন্তু ক্রস সেকশনাল এরিয়া কিন্তু সেম, আর এই হাইট কতটুকু কমে গেছে এইচ এর ভ্যালু কিন্তু সেইটা। ঠিক আছে, তার মানে ভলিউম কতটুকু কমলো সেটা আমি এখানে পেয়ে যাবো আর কি। এটা জাস্ট হচ্ছে এই ক্যালকুলেশনটা সহজ। এটা
এরপর হচ্ছে যে তোমার এটা ক্যালকুলেশন, এরপর হচ্ছে যে ফিল্ড ডেনসিটি, যেটা আমি স্যানকোন মেথডে, এটা এখানে বলা আছে সবকিছু প্রসিডিউর, কি কি অ্যাপারেটাস লাগবে এই সব বলা আছে। এবং তোমার এখানে একটা এই ডাটা শিট তোমার এখানেই করা আছে, ডিটেইলস একটা ক্যালকুলেশন আমি করে দিছি আর কি। এখানে তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবা, খুবই সহজ। আমি ডিটেইলস এখানে ক্যালকুলেশন তোমাদের করে দিয়েছি, ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করতে হবে সবই বলে দিয়েছি এখানে। তারপরে রেজাল্ট, ঠিক আছে। তো ফাইনালি হচ্ছে যে আমাদের হচ্ছে রিলেট, যেহেতু আমি তিনটা ফিল্ড ডেনসিটি, রো ম্যাক্স, রো মিনিমাম তিনটাই পেয়ে গেছি, তাহলে এখন আমার রিলেটিভ ডেনসিটি আমি কিভাবে বের করতে পারবো সেটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। বুঝছো? রিলেটিভ ফিল্ড ডেনসিটি অফ টেস্টেড স্যান্ড, এই যে এই ফর্মুলা ইউজ করে আমরা পাবো। এটা দেখো এই স্যান্ডের জন্য আমি জাস্ট হচ্ছে যে এই করে দিয়েছি, এটা 57.9% রিলেটিভ ডেনসিটি পাওয়া গেছে। তাহলে আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। আর এই ডাটা পাবো কি? হ্যাঁ, কি ও কি হয়েছে? স্যার এই এই ডাটাগুলো এই ডাটাগুলো তো তোমরা এখন পাবা না, এটা তো হচ্ছে যে যখন টেস্ট করবা তখন আর কি, ল্যাবে যখন তোমরা ফিজিক্যালি টেস্ট করবা তখন এই ডাটাগুলো পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। মনে করো সবকিছু যখন ঠিক হবে, ইউনিভার্সিটি খুলবে, ল্যাবে টেস্ট করবা, তখন তুমি টেস্ট করে ডাটা। তো তোমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে তুমি এই যে কি করতে, এইগুলো রিপোর্ট গুলো তুমি লিখে রাখবা আর কি। কিরকম লিখে রাখবা? যে মনে করো যে টেস্টের অবজেক্টিভস কি, তারপর হচ্ছে যে কি কি অ্যাপারেটাস লাগবে, ডাটা শিটটা এইভাবে তৈরি করে রাখতে পারো। এই যে ডাটা শিট আমি যেভাবে পারো, তো জাস্ট হচ্ছে যখন তুমি ল্যাবে টেস্ট করবে এখানে লিখে নেবা, ঠিক আছে। এখন আর কি এই কাজগুলো করে রাখতে পারো। এরপরে তোমার হচ্ছে যে এই ক্যালকুলেশনের জন্য এরকম এইগুলো ফাঁকা রাখতে পারো। তুমি যখন ল্যাবে যখন কাজ করবে এগুলো ভ্যালু বসাইতে হবে, তখন হবে কি যে তোমাদের খোলার পরে তো দেখা যাচ্ছে তোমার বেশি দিন টাইম হবে, তখন তোমার এই তোমার উপর লোড অনেক কম পড়বে। তুমি ইজিলি জাস্ট এগুলো ফিল আপ করবা, রেডিমেড রিপোর্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আর কি তোমরা মোটামুটি প্রিপেয়ার করে রাখবা। স্যার আমরা কি স্যার A4 পেপারে লিখতে পারবো? এরপর পেপারে এখন তো তোমরা তো ডিজাইন প্যাডে লিখো, তাই না? জি স্যার, Okay. ডিজাইন প্যাড তো এখন অনেক দূরে স্যার। হ্যালো, জি স্যার, ডিজাইন প্যাডে লিখছি, কিন্তু এখন তো স্যার হ্যাঁ, কাছে নেই। হুম। আচ্ছা, ওটা তাহলে আমি পরে লিখতে পারো আমার মনে হয়। এটা লিখলে আসলে অপরাধের কিছু নাই, কিন্তু ডিজাইন প্যাডে কেন লেখা এটা তোমরা এরপরেই লিখো, সমস্যা নাই, কিছু করার নাই তো, ঠিক আছে। বুঝছো? এখন এই জিনিসটা কি দেখা যাচ্ছে? এখন যেটা আমি শেয়ার করলাম এটা দেখা যাচ্ছে? এখন তোমরা কি দেখতেছো বলো? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। কি দেখো? সেশনাল অন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, রাইট। এখন হচ্ছে তোমার ল্যাবের ফর্মে রিপোর্ট যেটা লিখবা সেটা ফরম্যাটটা কি হবে সেটা আমি তোমাদের দিয়ে দেবো, কিভাবে লিখতে হবে। তো আমি জাস্ট এখানে একটু ডিসকাস করে দিচ্ছি। এইভাবে লিখবা, এই যে কোর্স নাম্বার, কোর্স টাইটেল, ঠিক আছে। এখানে টেস্ট নাম্বার, টেস্ট নেম, এবং হচ্ছে যে কোন স্ট্যান্ডার্ড ফলো করে করা হচ্ছে। যে এএসটিএম ডি সবসময় নাম্বার দেখবা, একটা নাম্বার থেকে এএসটিএম ডি এত, প্রত্যেকটা টেস্টে একটা নাম্বার থাকে, যে ওই স্ট্যান্ডার্ডটাও ফলো করে আমরা টেস্টটা করতেছি, সেই এটা লিখবা। তারপর হচ্ছে এখানে তোমার নাম লিখবা, রোল লিখবা, ইয়ার, টার্ম, সেকশন, গ্রুপ, যা যা আছে তোমার যে পরিচয় দরকার হয় নিজেকে পরিচিত করার জন্য তাই লিখবা। তারপর হচ্ছে যে ডেট অফ পারফরমেন্স, টেস্টটা কবে করা হয়েছে, ডেট অফ সাবমিশন, কবে তুমি সাবমিট করতেছো। এই যেমন টপ শিটটা তুমি তৈরি করে রাখতে পারো, ঠিক আছে। এগুলো তুমি কিছু টপ শিট তুমি হয়তো বা এগুলো তুমি করে রাখতে পারো, যে তুমি এখানে ওয়ার্ডে তৈরি করে প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে জাস্ট তুমি এগুলো পরে হাতে লিখলা, হ্যাঁ, সম্ভব সবকিছু। এরপরে তোমাদের রিপোর্টে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তোমরা ল্যাব রিপোর্ট আগে লিখছো, কোনো ল্যাব রিপোর্ট যে থার্ড ইয়ার 3-2 তো পড়ো, তবে অবশ্যই লিখছো 2-1 2-2 মানে ল্যাব রিপোর্ট তো লিখছো নাকি লিখো নাই? জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, তো এইটা একটা নতুন আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে যে তোমাদের এই ল্যাব রিপোর্টে তুমি এক পেজে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে।
অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে তুমি যে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে সারসংক্ষেপ বা সামারি। যেমন তুমি মনে করো যে তোমাদের যখন ইন্টারমিডিয়েট বা এসএসসি তে যখন পড়ছো তখন হচ্ছে যে তোমার প্যাসেজ আসতো, সে বলা হতো যে ওই প্যাসেজে তুমি সামারি লিখবা 5 লাইনে অথবা এই লাইনে, মানে পুরো জিনিসটার একটা সামারি, যে তুমি আসলে তোমার ল্যাব কোন একজন লোক একটা পড়বে তখন বুঝতে পারবে যে তোমার আসলে ভিতরে কি আছে আর কি। তার দেখা যাচ্ছে অনেক সময় কত টাইম নেই পড়া, শুধুমাত্র এটা পড়ে সে তোমার রিপোর্ট সম্পর্কে একটা আইডিয়া নেবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যে তোমার অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে যে সারসংক্ষেপ বা সামারি বলা চলে, যে তোমার যে ফুল যে কাজটা সেটার একটা সামারি আর কি এখানে লিখতে হবে। তো এই অ্যাবস্ট্রাক্ট যখন লিখবা এইটা আর রিপোর্টে কখনো তোমার যে থার্ড পারসন অথবা আই উই এগুলো সেন্টেন্স কখনো ইউজ করবা না আর কি। ঠিক আছে, সবসময় তুমি প্যাসিভ ফর্মে লিখবা রিপোর্টের। যে এখন এটা হতে পারে যে তোমার প্রেজেন্ট বা তোমার হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স হতে পারে বা পাস্ট টেন্স হতে পারে। যেমন তুমি যখন ল্যাবরেটরি প্রসিডিউর লিখবা সেটা তো তুমি অতীতে কাজ করছো, তার মানে এটা পাস্ট টেন্স হবে, এবং পাস্ট টেন্সে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে হবে। ঠিক আছে, যে তুমি হচ্ছে যে তোমার হচ্ছে যে আই ডু দ্য টেস্ট, সরি তুমি লিখলা যে আই ডিড দ্য টেস্ট, এরকম লেখা যাবে না আর কি। তাহলে কি লিখতে হবে, দ্য টেস্ট ওয়াজ ডান, এরকম আর কি প্যাসিভ ফর্মে লিখবা। সবসময় এটা মনে রাখবা, প্যাসিভ ফর্ম এবং পাস্ট টেন্সে প্রসিডিউর। এবং তোমার যখন তুমি ডিসকাশন লিখবা বা আদার্স লিখবা তখন হচ্ছে তুমি প্যাসিভ ফর্মে লিখবা, কিন্তু তুমি এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো, পাস্ট টেন্স যদি তোমার যেটা প্রয়োজন হয় আর কি। তোমার সেন্টেন্সটা কেমন, যে সেন্টেন্সের স্ট্রাকচারটা আমার কেমন হবে তারপর ডিপেন্ড করে তোমার প্রেজেন্ট টেন্স হতে পারে অথবা হচ্ছে তোমার পাস্ট টেন্স হতে পারে। ঠিক আছে, বাট তুমি সবসময় প্যাসিভ ফর্মে যে আই উই এগুলো বা থার্ড পারসন যে পারসন যেগুলো এগুলো ইউজ করা যাবে না আর কি কোন সেন্টেন্সে কখনো, এগুলো কোন রিপোর্টে, যে তোমার কোন সায়েন্টিফিক রিপোর্টে এগুলো কখনো ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে তোমার যে ফুল রিপোর্ট তার একটা সামারি, এবং এটা হচ্ছে যে তোমার ওয়ার্ড আমি লিমিট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফে লিখতে হবে। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ করা যাবে না, একটা প্যারাগ্রাফ মানে এই যে এরকম একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এবং এটা হচ্ছে 100 থেকে 200 ওয়ার্ডের মধ্যে আর কি, খুবই সারসংক্ষেপ আর কি তুমি বলতে পারো। তো এখানে কি কি থাকবে, এখানে হচ্ছে যে থাকবে হচ্ছে যে তোমার তুমি এক্সপেরিমেন্টটা কেন করছো, পারপাস অফ দ্য এক্সপেরিমেন্ট। ঠিক আছে, কেন করা হয়েছে এক্সপেরিমেন্টটা। তারপর হচ্ছে কি ফাইন্ডিংস, তোমার হচ্ছে মেইন ফাইন্ডিংস আর কি, তুমি রেজাল্টটা কি, কোন তোমার হচ্ছে যে রেজাল্ট কি রেজাল্ট পাইছো আর কি সেটা। তারপর তোমার যে রেজাল্টস এটার প্র্যাকটিক্যাল ফিল্ডের সিগনিফিকেন্সটা কি বা এটার ইউজটা কি বা এর ইম্পর্টেন্সটা কি এটা লিখবা। এবং তোমার হচ্ছে যে ইন্টারপ্রিটেশন, তাহলে তুমি রেজাল্টটা থেকে তুমি কি বুঝতে পারতেছো বা রেজাল্টটা কি ইন্ডিকেট করতেছে এটা তোমাকে লিখতে হবে। যে তুমি একটা ভ্যালু পাইলা, এই ভ্যালুটা আসলে ওই ম্যাটেরিয়ালের কি প্রপার্টিজ বা ওইটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে, এটা এই জাস্ট হচ্ছে এই জিনিস 2-3টা কোশ্চেনের আর কি তোমার হচ্ছে এখানে অ্যান্সার থাকবে, আর কিছু না। ঠিক আছে, সেটা তুমি প্যারাগ্রাফ। তো এখানে আমার দেখো এখানে আমি বিভিন্ন ভাবে লিখছি যে কুইক তোমার হচ্ছে মাস্ট হ্যাভ পারপাস, কি রেজাল্ট, মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট অফ ডিসকাশন, আর ইউ মে ইনক্লুড যে এই মানে তুমি যে রেজাল্টটা পাইছো এটা আসলে কি মেথড ইউজ করে পাওয়া হয়েছে, মেথডটা এখানে লিখতে পারো আর কি, জাস্ট হচ্ছে এক লাইনে। অথবা তুমি এখানে দেখো যে তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার করলে হবে যে হোয়াই ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট কন্ডাক্টেড, এক্সপেরিমেন্টটা কেন করা হয়েছিল আর কি, কি অবজেক্টিভস কি ছিল। তারপর হচ্ছে যে তোমার এটা তোমার হচ্ছে যে স্পেসিফিক প্রবলেম অথবা তোমার হচ্ছে যে এটা অ্যান্সার দিতে পারো, অথবা তোমার হচ্ছে কি মেথড ইউজ করা হয়েছে। যেমন হচ্ছে যে তোমার আমার যে ফিল্ড ডেনসিটি বের করা হয়েছে এটার জন্য আমি কি মেথড ইউজ করছি, যে স্যাম্পল মেথড। ঠিক আছে, তুমি লিখতে পারো যে এই মেথডে আর কি এই ফিল্ড ডেনসিটি বের করার জন্য আমরা এই এক্সপেরিমেন্টে স্যাম্পল মেথড ইউজ করছিলাম। ঠিক আছে, তারপরে তোমার তুমি স্যাম্পল মেথড থেকে তার মানে তুমি এই যে ফিল্ড ডেনসিটি সেটা কত পাইছো সেটা লিখবা, যে রিজাল্টস ফাউন্ড অ্যাজ এত গ্রাম পার সিসি অথবা যে কোনো ইউনিট তুমি লিখলা। এখন এই রেজাল্টটা কি মিন করে আর কি, ডেনসিটি এখন হচ্ছে যে তোমার ফিল্ড ডেনসিটি এত পাইছো কিন্তু তার ম্যাক্সিমাম ডেনসিটি এত, মিনিমাম ডেনসিটি এত, তাহলে এটা কি ম্যাক্সিমাম ডেনসিটির কাছাকাছি বা মিনিমাম ডেনসিটির কাছাকাছি কিনা, এগুলো আর কি রেজাল্টটা কি, এর সিগনিফিকেন্সটা কি।
ঠিক আছে, এগুলো লিখবা। অথবা এইভাবেও লিখতে পারি যে লাল কালার দিয়ে, যেটা যে অ্যান্সার হোয়াট ইউ ডিড, তুমি কি করছো, মানে তুমি কি করছিলে, এইম অফ দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের এইমটা কি ছিল, তুমি এই এক্সপেরিমেন্টটা কিভাবে করছো আর কি মেথডটা ইউজ করছো এক্সপেরিমেন্ট করার জন্য। পরবর্তী লাইনে এইটার অ্যান্সার দিতে পারো, যে প্রথম লাইনে তুমি এইটার অ্যান্সার দিলা যে অবজেক্টিভসটা কি ছিল, তারপর হচ্ছে কি মেথড ইউজ করছো এটা দিলা, তারপর হচ্ছে তোমার রেজাল্টস কি পাইছো সেটা লিখলা তার পরবর্তী লাইনে। তার পরবর্তী লাইনে লিখলা যে এই রেজাল্টটা আসলে তোমার কি, তোমার যে ইন্টারপ্রিটেশন, তুমি রেজাল্টটা কি কি মিন করতেছে বা সিগনিফিকেন্সটা কি, অথবা এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়, এটা সম্পর্কে লিখলা। ঠিক আছে, এখন হোয়াটস ইউর রেজাল্টস মিন ইন রিলেশন টু দ্য এইম, মানে আমাদের যে অবজেক্টিভসটা ছিল যে তুমি ডেনসিটি বের করবা, তাহলে তোমার রেজাল্ট যেটা পাইছো এটা আসলে ওটার সাথে রিলেশনটা কি, বা তুমি এটা কি মিন করতেছে রেজাল্টটা। ঠিক আছে, বা এটা আমার হচ্ছে ইউজটা কি, প্র্যাকটিক্যালি আমি কি কাজে ইউজ করতে পারবো। তাহলে এই জিনিস, এই প্রশ্নগুলো তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো, অথবা এই প্রশ্নগুলো, এই জন্য বিভিন্ন কালার করছে, এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো, অথবা এইখানে তুমি এই ইনস্ট্রাকশন অনুযায়ী লেখা। এখানে দেখো 3টে ইনস্ট্রাকশন লেখা আছে, একই জিনিস। এইগুলো যদি তুমি অ্যান্সার দাও তাহলে তোমার অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে যাবে, খুব ইজি। এটা হচ্ছে শুধু একটা পেজে থাকবে, এই পেজে আর কিছু লিখবা না, জাস্ট হচ্ছে 200 ওয়ার্ডে এখানে টাইটেলটা দেবে অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে তুমি এই প্রশ্নের অ্যান্সার গুলো লিখবা, এই যে এই প্রশ্নের অথবা এই প্রশ্নের অ্যান্সার গুলো লিখলে তুমি ইজিলি হয়ে যাবে। এবং এইটা অবশ্যই তোমার প্যাসিভ ফর্মে বা তোমার হচ্ছে যে লিখতে হবে। ঠিক আছে, এরপরে তোমার মেইন রিপোর্ট, তার মধ্যে থাকবে প্রথমে হচ্ছে অবজেক্টিভ, যেটা তোমাদের গতানুগতিক যেভাবে রিপোর্ট লিখো, যে আমাদের এক্সপেরিমেন্টের পারপাস কি। যদি অবজেক্টিভ যদি একাধিক থাকে তাহলে তুমি বুলেট ফর্মে লিখবা আর কি, বা নাম্বারিং ফর্মে। আর যদি একটা অবজেক্টিভ থাকে তাহলে একটা লাইন লিখে দিলাম, পারপাস অফ দ্য অবজেক্টিভস লিখবা। এরপর তোমার হচ্ছে যে রিপোর্টে থাকা হচ্ছে ইন্ট্রোডাকশন আর ব্যাকগ্রাউন্ড, যে আমাদের হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে তোমার তোমার এই যে এক্সপেরিমেন্টটা করবো, এই যে ডিটেইলস লিটারেচার রিভিউ আর কি, কিন্তু তোমাদের রিপোর্টে এটা লিখতে হবে না। ঠিক আছে, এটা মনে রেখো, এটা লিখতে হবে না। আমি এই রিপোর্টে এটা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের রিপোর্ট আর কি লিখতে অনেক টাইম লাগবে। সো আবার এখানে তোমাদের আর কি টাইম করার জন্য, সেভ করার জন্য, বা তোমাদের এই যেহেতু আমি ধরে নিচ্ছি তোমরা ব্যাকগ্রাউন্ড জানো, ঠিক আছে, বা এই লিটারেচার কি, বা এটার পিছনে আমরা কি ধরনের মেথোডোলজি ইউজ করতেছি এগুলো তুমি জানো আর কি। সুতরাং ওই মেথোডোলজি তোমার ডিটেইলস ব্যাখ্যা করার দরকার নেই, সুতরাং এটা তোমরা রিপোর্টে লিখবা না, জাস্ট হচ্ছে আমি লিখছি কি কি থাকতে হয় সেজন্য। এরপর হচ্ছে তোমার মেথডস এন্ড ম্যাটেরিয়ালস আর ইকুইপমেন্ট আর কি, কি কি ধরনের তোমার ইকুইপমেন্ট তুমি টেস্টের জন্য ইউজ করছো, অথবা কি ম্যাটেরিয়াল ইউজ করছো, সে অথবা কি মেথড ইউজ করছো সেটা এখানে লিখবা। শুধু এখানে লিস্ট, কোনো ডিটেইলস না। মনে করো তুমি কি ইকুইপমেন্ট ইউজ করছো, ভাইব্রেটিং টেবল, ঠিক আছে, মনে করো স্যানকোন মেথডে তুমি স্যানকোন অ্যাপারেটাস ইউজ করছো, তাহলে স্যানকোন অ্যাপারেটাস এতটুকু। তারপর আর কি ইউজ করছো, ব্যালেন্স ইউজ করছো, তাহলে ব্যালেন্স। এইটা শুধু জাস্ট নামগুলো লিস্ট ডাউন করবে, এখানে কোনো ডিটেইলস লিখবা না, জাস্ট ভেরি সিম্পল আর কি লিস্ট, এবং খুবই শর্ট ফর্মে লিখবা। রিপোর্ট বেশি বড় লেখার দরকার নেই, খুবই শর্ট ফর্মে লিখবা আর কি কি জাস্ট হচ্ছে এখানে নাম্বারিং করে করে লিস্ট কি কি ইকুইপমেন্ট ইউজ করছো, ডিটেইলস লিখবা না এখানে। অনেকে আবার দেখবা যে ডিটেইলস লিখে ভরে ফেলছো, এগুলো লিখবা না। এরপর হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, যে এক্সপেরিমেন্ট যে তুমি করছো সেটা প্রসিডিউর তুমি নাম্বার দিয়ে লিখবে, 1 2 3 4। তুমি রোমান পদ্ধতি ইউজ করতে পারো, তুমি এবিসিডি এগুলো ইউজ করতে পারো 1 2 দিয়ে। এখন এগুলো হচ্ছে যে তুমি দেখবা যে আমি যে ল্যাবরেটরি ম্যানুয়ালটা তোমাদের দিব, এখানে ডিটেইলস অনেক বড় বড় আকারে ডিটেইলস লেখা আছে, তুমি ওইগুলো আর কি এখানে লেখা আছে, দেখো ডোন্ট কপি ফ্রম দ্য ল্যাব ম্যানুয়াল। তুমি এখানে ল্যাবরেটরি ম্যানুয়াল থেকে কপি করবে না, এটা হচ্ছে যে তুমি ল্যাবে কি করছো সেটা 1 2 লাইনের মধ্যে লিখবা, এবং এটা বলছি প্যাসিভ ফর্মে লিখবা এবং পাস্ট টেন্স ইউজ করে। তাহলে তুমি কি কি করছো জাস্ট ওই প্রসিডিউর নাম্বার অনুযায়ী লিখবা 1 বা 2 লাইনে, এর বেশি লিখবা না, ডিটেইলস লেখার দরকার নেই। এটা হচ্ছে যে তোমার নিজের মতো করে লিখবা। যে তোমার এইখানে দেখবা যে ওই যে তোমার আমাদের যে এই রিপোর্টে যেটা প্রসিডিউর দেওয়া আছে ওটা অনেক বড়, এই যে টেস্ট প্রসিডিউর এখানে দেখছো, এখানে 2 3 লাইনে লেখা আছে। এই যে এখানে দেখো কত বড়, 5.13 অনেক বড়। তুমি এভাবে লিখবা না, তুমি জাস্ট 1 নাম্বার দিয়ে লিখলা যে মনে করো মোল্ডের ওয়েট নেওয়া হয়েছে, তাহলে সেটা লিখবা। 2 নম্বরে লিখবা যে তোমার মোল্ডটা স্যান্ডটা ফিল আপ করা হয়েছে, তারপরে 3rd নম্বরে লিখবা যে মনে করো যে আবার মোল্ড এবং স্যান্ডের ওয়েট নেওয়া হয়েছে। এই যে এইভাবে প্রসিডিউর জাস্ট হচ্ছে 1 বা 2 লাইনে এরকম। এরপরে থাকবে 5 নম্বরে অ্যানালাইসিস এন্ড রেজাল্ট। এটা হচ্ছে যে আমাদের তোমার
আমি যে তোমাদেরকে এই যে ডেটা শিটটা দিলাম এইটা ইনক্লুড করলেই হবে। এই যে অ্যানালাইসিস এর রেজাল্ট সেকশনে এই ডাটা শিটটা এই যে এইটা থাকলে হবে। এখানে দেখো ডিটেইলস তোমার ডেটা আছে এবং তোমার ক্যালকুলেশন আছে এবং রেজাল্ট আছে। আর যদি কোনো টেস্টে গ্রাফ থাকে তাহলে তোমার এর সাথে গ্রাফও ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এই কথাটাই এখানে সরি আচ্ছা এই কথাটাই এখানে বলা আছে যে তোমার মেইন ডাটা কালেক্টেড ডিউরিং দি এক্সপেরিমেন্ট, তারপর হচ্ছে যে তোমার রিপোর্টেড মেজারমেন্ট আছে দিতে হবে, ডাটা অফ প্রেজেন্ট গ্রাফস ফিগারস অর টেবল। ঠিক আছে, যদি ওইখানে গ্রাফ থাকে তাহলে ওইখানে ডাটা এই সেকশনে গ্রাফও দিতে হবে, এবং একাধিক ফিগার থাকলে তোমার ফিগারের নাম্বার দিতে হবে, একাধিক টেবিল থাকলে তোমার টেবিলের নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে যে ডিসকাশন, এটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিসকাশন লেখা। এবং তোমাদের একটা অভ্যাস হচ্ছে রিপোর্ট কপি করো, এটা কখনো করবা না। রিপোর্ট হচ্ছে নিজের মতো করে লিখবা। এটা হবে কি যে এতে তোমার বেনিফিটটা কি, যে তুমি তোমার স্কিল বাড়বে আর কি। এবং তোমরা যদি কেউ ইন ফিউচারে তোমার শুধু হায়ার স্কুল তোমার ইংলিশে আর কি ভালো করার জন্য এই রাইটিংটা এই রিপোর্ট লেখা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, যে তুমি একটা গ্রাফ দেখে তুমি যেমন যারা তোমার যে কেউ যদি আইটিএস দিয়ে থাকো বা ইন ফিউচারে যারা দিবা, ওইখানে তোমার একটা রাইটিং আইটিএস একটা সেকশন থাকে যে রাইটিং পার্টস, অথবা কেউ যদি জিআরই দিতে চাও তখন তোমার যে একটা টপিকস এর উপরে লিখতে হয়। ঠিক আছে, রাইটিং পার্টস থাকে। তো এখানে তোমার কিছু যেমন আইটিএস আছে তোমার কিছু তোমার দুইটা রাইটিং থাকে, একটা হচ্ছে তোমার একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফ দেখে তোমার আর কি ওই গ্রাফকে এক্সপ্লেইন করতে হবে, যে তোমার কিছু অথবা টেবিল দেওয়া থাকে অথবা চার্ট দেওয়া থাকে, সেই চার্টের মনে করো একটা দেশের তোমার হচ্ছে যে যত সংখ্যা জনসংখ্যা আছে তার কত পার্সেন্ট মনে করো যে এই এজ এর এত পার্সেন্ট আছে, তারপরে একটা এজ রেঞ্জ দেওয়া আছে, এই এজ এর এত পার্সেন্ট আছে, এরকম একটা গ্রাফ তোমার একটা প্লট করে দেওয়া আছে। তো ওইগুলো তোমার তখন এক্সপ্লেন করতে হবে যে তুমি ওইখান থেকে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কি। তো এগুলো কিন্তু তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এগুলো তুমি যদি এই রিপোর্ট গুলো লিখো, তোমার যে ডিসকাশনটা নিজে নিজে লিখো, তখন তোমার এগুলো ইমপ্রুভ করবে। ঠিক আছে, সুতরাং তোমার এটা শুধুমাত্র রিপোর্টের জন্য না, তোমার ইংলিশ যে স্কিল সেটা ডেভেলপমেন্টের জন্য ডিসকাশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা রেজাল্ট পাইছো, তাহলে সেটাকে তুমি সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে যে তোমার এইখানে কি কি থাকবে, যে ডিসকাশন সেকশন, যে কমেন্ট অন ইউর রেজাল্টস ইউ অবটেইন, যে তুমি যে রেজাল্টটা পাইছো সেটা তোমাকে আগে ইনিশিয়ালি লিখতে হবে যে এই রেজাল্টটা পাওয়া গেছে। ঠিক আছে, এবং তোমার এই যে হোয়াট ডু দ্য রেজাল্টস ইন্ডিকেট ক্লিয়ারলি, যে তোমার রেজাল্টটা কি ইন্ডিকেট করে, যে এটার মিনিংটা কি। ঠিক আছে, এটা লিখবা। তারপরে এই রেজাল্টের সিগনিফিকেন্সটা কি বা এর ইউজটা কি, প্র্যাকটিক্যালি আমরা কি কাজে ইউজ করতে পারি। ঠিক আছে, তুমি এই রেজাল্টটা মনে করো এই রিলেটিভ ডেন্সিটি পাইছো, তাহলে এই রিলেটিভ ডেন্সিটি এইটা সয়েলের আসলে এই ফিজিক্যাল কন্ডিশনটাকে এটাকে লুজ স্টেট মনে করো 60 ডেন্সিটি, এটা কি ইন্ডিকেট করে, এটা কি সয়েলটা কি লুজ কন্ডিশনে আছে নাকি ডেন্স কন্ডিশনে আছে নাকি মিডিয়াম ডেন্স নাকি ভেরি হার্ড কন্ডিশনে, এগুলো আর কি, যে এটার সিগনিফিকেন্সটা কি। এবং এই রিলেটিভ ডেন্সিটিটা আমাদের কি কাজে লাগবে আর কি, এটা আমরা রিলেটিভ ডেন্সিটি বেশি হলে আসলে সয়েলের কি প্রপার্টিজ ইন্ডিকেট মানে তুমি তোমার কি ইন্ডিকেট করবে, যে মনে করো যে রিলেটিভ ডেন্সিটি বেশি হলে তোমার কি ইন্ডিকেট করে, যে শিয়ার স্ট্রেন্থ বেশি হবে, তোমার পারমিয়াবিলিটি কম হবে, এই যে এগুলো আর কি রেজাল্টটা আর কি তোমার এগুলো আর কি লিখতে হবে। তারপর হচ্ছে যে তুমি যে টেস্ট করছো রেজাল্ট যদি দেখা যাচ্ছে যে একটা বিদঘুটে টাইপের রেজাল্ট আসলো, যে রেজাল্টটা তোমার আনএক্সপেক্টেড, এটা এখন একটা রেজাল্ট উল্টাপাল্টা আসতেই পারে, তার মানে এইটা তুমি ঠিক করে কারেক্ট করবা, এটা কখনো তোমার কোনো ইথিক্স এর ভেতর পড়ে না, যে একটা রেজাল্ট এই আসবে আমি জানি এটা আসতেই হবে, এটা ঠিক না। তোমার রেজাল্ট যা আসে সেটাই তোমার যে লেখা উচিত, তুমি যদি এথিক্যালি যদি চিন্তা করো। ঠিক আছে, এটা লেখা উচিত। এবং তোমার এই রেজাল্টটা কেন আসছে এর পিছনে তোমার হচ্ছে যে লজিক্যাল, যদি তুমি যদি লজিক দাঁড় করতে পারো, এটা হচ্ছে যে খুবই ভালো একটা তোমার অ্যাচিভমেন্ট বা তোমার একটা তুমি মনে করবে যে এটা খুবই একটা ভালো দিক। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে যে রেজাল্টটা আসলে এইটা আসবে, আমার আসছে এইটা,
আমার ওইটা আনতেই হবে, আনার জন্য আমার যা যা করা দরকার, তোমার back calculation বলো, সেগুলো করি। এটা ঠিক না, ঠিক আছে? সবসময় তোমার তোমার অনেস্টি বজায় রাখতে হবে সব ক্ষেত্রেই। তাহলে হচ্ছে যে এগুলো আর কি তোমার এই যে এখানে দেখো বলা আছে যে তারপর হচ্ছে ইন্টারপ্রিট হোয়াট দ্য রিজাল্টস মিন, দ্য রিজাল্টটা কি মিন করেছে এটা বললাম। সিগনিফিকেন্স কি, যে তোমরা আমরা কি উদ্দেশ্যে আসলে টেস্টটা করছিলাম, তাহলে তোমার সেই উদ্দেশ্যটা স্যাটিসফাই করে কিনা সেটা। তারপর হচ্ছে এক্সপ্লেন এনি রেজাল্ট হুইচ, যেটা বললাম যে আনএক্সপেক্টেড যদি রেজাল্ট পাও তাহলে হচ্ছে যে এটা এক্সপ্লেন করতে হবে এবং কেন এটা হতে পারে, কি কি কারণ থাকতে পারে, ঠিক আছে? এবার তুমি যে রেজাল্টটা পাইছো, কিন্তু আমার যদি কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে, তার সাথে তুমি কম্পেয়ার করতে পারো এবং কম্পেয়ার করে যদি দেখো যে তোমার স্ট্যান্ডার্ড যে ভ্যালু সেই রেঞ্জের মধ্যে আছে, তাহলে তুমি বলতে পারো যে যে তোমার ঠিক আছে এই রেঞ্জের মধ্যে আছে। কিন্তু যদি রেঞ্জের মধ্যে না থাকে তাহলে কি কি ফ্যাক্টর কাজ করতে পারে এখানে রেজাল্ট কে আর কি তোমার ওই রেঞ্জ থেকে আর কি বাইরে চলে যাওয়ার জন্য বা ডেভিয়েট হওয়ার জন্য, সেই কারণগুলো তুমি কোথা থেকে পাবা? থিওরি থেকে। তোমাকে এই জন্য থিওরিটিক্যাল নলেজ অর্জন করতে হবে। তো এই যে এখানে দেখো, আবার তুমি যদি কোনো গ্রাফ ইউজ করো, যে কোনো গ্রাফ পাওয়া যায়, তাহলে সেই গ্রাফের ট্রেন্ডটা কিরকম বা গ্রাফটা আসলে কি ইন্ডিকেট করতেছে সেগুলো সম্পর্কে তোমাকে কমেন্টস করতে হবে। আইডেন্টিফাই এন্ড কমেন্টস অন এনি ট্রেন্ড ইউ হ্যাভ অবজার্ভ, তার মানে কি ধরনের ট্রেন্ড পাওয়া যাচ্ছে গ্রাফ থেকে, অথবা ওই ট্রেন্ডটা তোমার কি ইন্ডিকেট করতেছে। যে একটা ট্রেন্ড ট্রেন্ড পাওয়া গেল যে এই গ্রাফটা এরকম পাওয়া গেছে, তাহলে এই সয়েলটা মানে সয়েলের ক্ষেত্রে ধরো যে তাহলে এই সয়েলটা কি ধরনের সয়েল হতে পারে বা এর বিহেভিয়ার কেমন, এগুলো ইন্ডিকেট করতে হবে। তারপর হচ্ছে যে তোমার তুমি যে রেজাল্টটা তোমার হচ্ছে যে ইন্টারপ্রিট করতেছো, এখন এটা হচ্ছে যে তোমার কি কি তোমার এই রেজাল্টের যে তোমার যদি ডেভিয়েশন হয় তাহলে কি কি ধরনের এরর থাকতে পারে সেগুলো আর কি তোমার লিখতে হবে আর কি ডিসকাশনে, ঠিক আছে? এই যে এখন দেখছো সাজেস্ট এক্সপ্লেনেশন ফর আনএক্সপেক্টেড রিজাল্টস, এবং তোমার যদি কোনো যেখানে আর কি অ্যাপ্লিকেবল যে সাজেশন থাকে যে তুমি এই রেজাল্ট এই টেস্টটা কিভাবে আমি ইমপ্রুভ করা যায়, যদি থাকে তাহলে লিখতে পারবা, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। এখন তোমার যে এগুলো সবই প্রশ্নের উত্তরগুলো লিখতে তোমার ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল, এবং সেটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে যে ইন্টারপ্রিট করবা যে রেজাল্টটা আসলে মিনিংটা কি, ফিজিক্যাল মিনিং কি বা কি ইন্ডিকেট করতেছে এইটা লিখবা, এবং হচ্ছে যে এর সিগনিফিকেন্সটা কি, অর্থাৎ প্র্যাকটিক্যালি এর অ্যাপ্লিকেশনটা কি বা ইউজ কি সেটা লিখবা। তারপর হচ্ছে যে তোমার যদি কোনো স্ট্যান্ডার্ড যদি ভ্যালু থাকে তাহলে তার সাথে কম্পেয়ার করতে পারো, আর যদি না থাকে তাহলে তো দরকার নাই, সেটা গেল। এবং তোমার স্ট্যান্ডার্ড যদি ভ্যালুর সাথে কম্পেয়ার করো, যদি দেখো যে তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে ডেভিয়েট করছে বা রেজাল্টটা কি অন্যরকম রেজাল্ট পাচ্ছে, তাহলে তুমি যে আনএক্সপেক্টেড রেজাল্ট পেয়েছো এর পিছনে কি কি কারণ হতে পারে, যে তুমি যখন টেস্ট করছো তখন কোন ফ্যাক্টর গুলো কনসিডার করা হয়, বা তুমি হচ্ছে যে এটা করা উচিত ছিল কিন্তু এটা করা হয় নাই, তখন এগুলো দেখবা আর কি। যে তোমার হচ্ছে যে তোমার সোর্স অফ এরর, যে কি কি এখন এরর মানে হচ্ছে যে তোমার ভুল হয়েছে, তুমি যদি বলো যে আমি টেস্ট ঠিক মতো করতে পারিনি, এগুলো লিখবা না। হিউম্যান এরর, যে তোমার যে ভুল, এগুলো লিখবা না আর কি, ঠিক আছে? যে আমি টেস্টটা ঠিক মতো করতে পারিনি এই জন্য টেস্টটা এরকম আসছে, এটা লেখা যাবে না, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে যে এটা লিখবা। তারপর হচ্ছে যে এরপরে তোমার যদি কোনো গ্রাফ থাকে তাহলে হচ্ছে যে এই গ্রাফটা আর কি তোমার কি বলে যে কি ইন্ডিকেট করতেছে বা এর ট্রেন্ড কেমন, এবং ট্রেন্ডটা কেন এইরকম যদি ট্রেন্ড হয় এটা কি মিন করে, এগুলো সম্পর্কে আর কি লিখবা। এরপর হচ্ছে যে কনক্লুশন হচ্ছে যে তুমি হচ্ছে যে এটা জাস্ট হচ্ছে খুবই শর্ট একটা কনসাইজ ফর্মে আর কি, জাস্ট তোমার রিপোর্টের সামারি, যে তোমার রিপোর্টের হচ্ছে যে তোমার এক্সপেরিমেন্টের পারপাসটা এটা আবার লিখবা আর কি, যে ব্রিফলি রিস্টেট দ্য পারপাস অফ দ্য এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে যে তোমার হচ্ছে যে মনে করো যে তোমার যদি পারপাস একটা থাকে তাহলে তোমার ফাইন্ডিংসও, মনে করো তোমার হচ্ছে অবজেক্টিভস একটা, তাহলে ফাইন্ডিংস একটা হবে। তোমার যদি অবজেক্টিভস থেকে দুইটা তাহলে তোমার ফাইন্ডিংস হবে দুইটা, তাহলে ওইখানে কি ফাইন্ডিংসটা লিখবা আছে জাস্ট হচ্ছে যে ফর এক্সাম্পল যে এখানে হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম ডেনসিটি অফ দ্য স্যান্ড ওয়াজ ফাউন্ড এজ এত, অথবা রিলেটিভ ডেনসিটি অফ দ্য স্যান্ড ওয়াজ ফাউন্ড এজ এত, ঠিক আছে? আইডেন্টিফাই দ্য মেইন ফাইন্ডিংস। হ্যাঁ, এটা হচ্ছে যে তুমি যে ফাইন্ডিংসটা পাইছো, এখানে নতুন আর কিছু লেখা যাবে না, তুমি যেটা পাইছো সেটা লিখবা।
তারপর হচ্ছে যে তুমি এখানে এইগুলো আর কি তোমার লেখা দরকার, নোট দ্য মেইন লিমিটেশন দ্যাট আর রিলেভেন্ট টু দ্য ইন্টারপ্রিটেশন, যে তুমি রেজাল্টটা যখন ইন্টারপ্রেট করছো তখন তোমার অথবা এইগুলো লেখা জাস্ট হচ্ছে মেইন ফাইন্ডিংসটা, এবং হচ্ছে যে তুমি এই ফাইন্ডিংসটা হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যালি যে সিগনিফিকেন্স, যে তোমার যে রিসার্চ ফিল্ডে তোমার যে এক্সপেরিমেন্টটা করছো, এই এক্সপেরিমেন্টটা এই রেজাল্টটা তোমার যে মনে করো জিও টেকনিক্যাল ফিল্ডে, তো তুমি তো সয়েলের এখানে রিলেটিভ ডেনসিটি বের করছো, তাহলে জিও টেকনিক্যাল ফিল্ডে রিলেটিভ ডেনসিটির অ্যাপ্লিকেশনটা কি সেটা তুমি জাস্ট এক লাইনে লিখতে পারো, যে সামারাইজ হোয়াট দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ কন্ট্রিবিউটেড টু ইওর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম, যে তোমার কি যে আন্ডারস্ট্যান্ডিং সেই অনুযায়ী তোমার হচ্ছে যে তোমার যে রেজাল্টটা এটা হচ্ছে ওই ফিল্ডে কি কন্ট্রিবিউশন বা ওই ফিল্ডে ইউজটা কি সেটা তুমি এক লাইনে লিখতে পারো। তাহলে এটা হচ্ছে যে তোমার মেইন পারপাসটা এক লাইনে লিখবা, তারপর মেইন ফাইন্ডিংসটা, আর একটা হচ্ছে যে তোমার ইউজটা কি, তোমার যে জিও টেকনিক্যাল যে ফিল্ডে টেস্টটা করতেছো ওই ফিল্ডে ইউজ এটা থাকবে। এরপর হচ্ছে যে রেফারেন্সটা আসলে তোমার এখানে তোমাদের এখানে রেফারেন্স আসবে না, যেহেতু তুমি এখানে আমি তোমাদেরকে এখানে ইন্ট্রোডাকশন এই যে বা ব্যাকগ্রাউন্ড পার্টটা বা এইখানে মেইনলি রেফারেন্স গুলো আসে, যে তুমি যে থিওরি লিখবা সেই থিওরি গুলো কোথা থেকে লিখতেছো সেইগুলো রেফারেন্স, কিন্তু তোমাদের যেহেতু ওই পার্টটা লিখবা না তাহলে আমাদের এখানে বেশি রেফারেন্স আসবে না, কিন্তু তুমি রেফারেন্স হিসেবে শুধুমাত্র এসটিএম এর যে স্ট্যান্ডার্ড সেটা লিখবা, এবং ওই এসটিএম স্ট্যান্ডার্ডে ওই টেস্টের নামটা কি সেই টেস্টের নামটা লিখবা, এবং প্রত্যেকটা টেস্টে এটা আলাদা হবে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম যে এসটিএম সি এত, এখানে হতে পারে এসটিএম সি 1236 এরকম হতে পারে, তারপর ওইটার নাম কি সেটা লিখবা। এরপরে অনেক রিপোর্টে অ্যাপেন্ডিক্স থাকে, তোমাদের অ্যাপেন্ডিক্স দরকার নেই কি লেখার আর কি। অ্যাপেন্ডিক্সে কি থাকবে, যদি তোমার দেখা যাচ্ছে যে অনেকগুলো গ্রাফ আছে, যেগুলো তুমি অনেকগুলো গ্রাফ করছো কিন্তু এতগুলো গ্রাফ তুমি রিপোর্টে দেখাতে পারবে না, তখন তোকে এটা অ্যাপেন্ডিক্স দিয়ে দাও। বা তোমার অনেকগুলো র ডাটা আছে কিন্তু র ডাটা গুলো তুমি তোমার মেইন রিপোর্টে দেখাইতে পারতেছো না, তাহলে তুমি এটা অ্যাপেন্ডিক্সে দিয়ে দিবা, ঠিক আছে। তো এইগুলো তোমার এটাও তোমার লেখার দরকার নাই অ্যাপেন্ডিক্স, যেহেতু এখানে এক্সপেরিমেন্ট গুলো ছোট ছোট, তাহলে এগুলো অ্যাপেন্ডিক্সে এত ডাটা আসবে না যে তোমার হচ্ছে যে অ্যাপেন্ডিক্সে দেওয়া লাগবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার যদি ক্যালকুলেশন যে ডিটেইলস ক্যালকুলেশন তুমি ল্যাব রিপোর্টের ভিতরে দিতে চাচ্ছ না অনেক, তাহলে তুমি সেটা ডিটেইলস ক্যালকুলেশনটা অ্যাপেন্ডিক্সে দিয়ে দিতে পারো, যদি কখনো দরকার হয় তাহলে তোমরা এসআইএল ইউজ করতে পারো। বুঝছো, এটা হচ্ছে যে তোমার ল্যাব রিপোর্ট যেটা ফরম্যাট, এটা আর কি তোমাদের এরকম হবে, এইগুলো থাকবে। তো কার কোনো প্রশ্ন আছে? এই তোমরা কি আসো? না স্যার। হ্যাঁ নাই? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। প্রশ্ন থাকার কথা না, মূলাসিনটা তো শেষ হয় না কেন? মানে আমারও অনেক কষ্ট হয়ে গেছে বুঝছো, এতক্ষণ ধরে ক্লাস না করে। জি স্যার। আমিও চাইছিলাম যে কখন শেষ হবে, শুধু তোমরাও চাচ্ছিলে কারণ অনেকক্ষণ ধরে ক্লাস না আসছে। যাই হোক, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আর কি ফাইনালি, তাহলে শুধু তোমরা সেটা আমাকে মেইল দিয়ে বা ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে। আর আমি তোমাদের এই ডকুমেন্টস গুলো পাঠাই দিব, সবগুলো ডকুমেন্টস, ঠিক আছে, সবাইকে পাঠাই দিব। ডকুমেন্টস গুলো গুগল ক্লাসরুমে দিলে ভালো হয় স্যার। মেইলে দিয়ে দিব, সমস্যা কি? ক্লাসরুমে দিলে ডকুমেন্ট গুলো গোছায় থাকে তো পাওয়া সহজ হয়। ও, আমার গুগল ক্লাসরুম কি করতে হবে? স্যার অনেক স্যার করছে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে তাহলে তোমাদের গুগল ক্লাসরুমের একটা খুলে তোমাদের তাহলে রুমের আইডি দিয়ে দেবো, ঠিক আছে, ওখান থেকে তোমরা করতে পারবা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে।